এবার আমরা আলাদাভাবে সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণ বা ইলেকট্রোলাইসিস নিয়ে দেখব, যার মধ্যে প্রথম যে টপিকটা সেটা হচ্ছে আমরা প্লাটিনাম তড়িৎদ্বারের উপস্থিতিতে শুষ্ক সোডিয়াম ক্লোরাইডও নিতে পারি, ম্যাগনেসিয়াম ক্লোরাইডও নিতে পারি, অথবা অ্যালুমিনিয়াম ক্লোরাইডও নিতে পারি। তো তিনটার যে কোনো একটা নিয়ে যদি তড়িৎ বিশ্লেষণ করি তাহলে কী ঘটবে সেটা আমাদের দেখতে হবে। তো এক্ষেত্রে আমরা জানি যে তড়িৎ বিশ্লেষণের ক্ষেত্রে যেটা ঘটা হয় সেটা হচ্ছে আমরা একটা ছবির মাধ্যমে দেখি। তোমরা খেয়াল করে দেখতে পাচ্ছ এখানে একটা ব্যাটারিকে যুক্ত করা হয়েছে দুইটা তড়িৎদ্বার বা ইলেকট্রোডের সাথে। ব্যাটারি একটা হচ্ছে পজিটিভ টার্মিনাল, দ্যাট মিনস এটা হচ্ছে পজিটিভ টার্মিনাল, এটা হচ্ছে নেগেটিভ টার্মিনাল। নেগেটিভ টার্মিনাল থেকে ইলেকট্রনগুলো যায়, গিয়ে হচ্ছে আমাদের এই তড়িৎদ্বারটাকে ঋণাত্মক করে ফেলে। আর পজিটিভ টার্মিনালের মধ্যে পজিটিভ চার্জগুলো আধিক্য থাকে, দ্যাট মিনস ইলেকট্রনের অভাব থাকে এখানে। এখন আমরা যদি একদম প্রথম কন্ডিশনটা দেখি, দ্যাট মিনস আমরা প্রথমে হচ্ছে শুষ্ক NaCl নিলাম। শুষ্ক NaCl মানে হচ্ছে এটা টোটালি মল্টেন অবস্থায় থাকবে। তখন কি ঘটবে বাকিগুলো একটু পরে দেখব। তখন যেটা ঘটবে সেটা হচ্ছে আমাদের এখানে অ্যানোডে একটা ঘটনা ঘটবে এবং ক্যাথোডে একটা ঘটনা ঘটবে। তুমি যখন NaClটাকে নেবে, দ্যাট মিনস তুমি যখন শুষ্ক NaClটাকে নেবে, তখন তার মধ্যে দিয়ে আমি যদি তড়িৎ প্রবাহিত ঘটাই তখন কিন্তু সেটা দুই ভাগে ভাগ হয়ে যাবে। একটা হচ্ছে Na+ আয়ন তৈরি করবে, আরেকটা হচ্ছে Cl- আয়ন তৈরি করবে। এখন এই Na+ এবং Cl- আয়নের ঘটনায় কি ঘটবে? Na+ আয়ন যাবে সে যেন নিউট্রাল হয়ে যায়, Cl- আয়ন এটাও যাবে সে যেন নিউট্রাল হয়ে যায়। তার মানে Na+ যে আয়নটা আছে এই আয়নের যে ফাইনাল ডেস্টিনেশন সেটা হচ্ছে সে Na⁴, দ্যাট মিনস তার চার্জ শূন্য হতে হবে, এটা হচ্ছে তার ফাইনাল ডেস্টিনেশন। এবং Cl- যেটা তার ফাইনাল ডেস্টিনেশন হচ্ছে Cl⁴, বা শূন্য চার্জযুক্ত ক্লোরিন তৈরি হওয়া। এক্ষেত্রে কাজ করবে কে? ইলেকট্রন। তুমি যদি Na+-এর সাথে একটা এক্সট্রা ইলেকট্রনকে যোগ করো তবেই আমাদের Na+টা Na0-তে কনভার্ট হবে। দ্যাট মিনস Na+-এর মধ্যে কিন্তু ইলেকট্রন কম ছিল একটা, আমি যখন একটা ইলেকট্রন যোগ করব তখনই সেটা কিন্তু নিউট্রাল হয়ে যাবে বা নিষ্ক্রিয় হয়ে যাবে। Cl- মধ্যে একটা এক্সট্রা ইলেকট্রন আছে, তাই আমি এখান থেকে একটা ইলেকট্রনকে বিয়োগ করব, তখন সেটা Cl- হয়ে যাবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি ইলেকট্রনের আদান প্রদান ঘটবে আমাদের তড়িৎ বিশ্লেষণের মধ্যে। এবার তড়িৎ বিশ্লেষণের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট যে পার্টটা সেটা হচ্ছে অ্যানোড বিক্রিয়া এবং ক্যাথোড বিক্রিয়া। এবং আরেকটা বিষয় হচ্ছে তোমাকে চিনতে হবে কোনটা অ্যানোড কোনটা ক্যাথোড। আমি হুট করে বলে দিলাম বাম পাশের ইলেকট্রোডটা অ্যানোড, ডান পাশের ইলেকট্রনটা ক্যাথোড, এটা কিন্তু মানে ইলেকট্রোডটা হচ্ছে ক্যাথোড, এটা কিন্তু আমরা বলতে পারবো না। এটার জন্য তোমাকে সাহায্য করবে একটা ছোট্ট জিনিস, সেটা হচ্ছে অ্যানোডে সবসময় জারণ ঘটে, এটা তোমাকে একদম মাথায় গেঁথে রাখতে হবে। আর ক্যাথোডে সবসময় বিজারণ ঘটে, এটাও কিন্তু তোমাদের মাথায় গেঁথে রাখতে হবে। জারণ যে ঘটে, জারণের মানে হচ্ছে অ্যানোডের মধ্যে কোনো একটা পদার্থ যাবে বা কোনো একটা আয়ন যাবে, যাওয়ার পর সে ইলেকট্রন ছেড়ে দিবে। এই ইলেকট্রন ছেড়ে দেওয়াটাকে বলা হয় জারণ। তাহলে আমরা এখানে শর্টকাট শিখব, সেটা হচ্ছে ইলেকট্রনকে আমি যদি ছেড়ে দিই বা ইলেকট্রনকে আমি যদি লিপ করি, লিপ মানে হচ্ছে ছেড়ে দেওয়া, তখন সেই ঘটনাটাকে আমি বলবো জারণ। যদি আমি ইলেকট্রনটাকে গ্রহণ করি বা রিসিভ করি তখন এই ঘটনাটাকে আমরা বলবো বিজারণ। তাহলে জারণ হচ্ছে একটা ঘটনা, বিজারণ হচ্ছে আরেকটা ঘটনা, এবং এরা কিন্তু সবসময় একসাথে ঘটে। এখন অ্যানোডকে কীভাবে চিনবো এবং ক্যাথোডকে কীভাবে চিনবো সেটা নিয়ে আমাদের জানতে হবে, কারণ আমরা কিন্তু হুট করে বলে দিতে পারি না যে ডান পাশেটা অ্যানোড বা ক্যাথোড অথবা বাম পাশেটা অ্যানোড বা ক্যাথোড। তো এটা কিভাবে আমরা বের করব? এটা বের করার সিস্টেম হচ্ছে, তুমি দেখতে পাচ্ছ আমাদের এখানে কিন্তু ব্যাটারির দুইটা টার্মিনাল আছে, একটা হচ্ছে পজিটিভ টার্মিনাল, একটা হচ্ছে নেগেটিভ টার্মিনাল। স্বভাবতই পজিটিভ টার্মিনালটা ওই ইলেকট্রোডটাকে সরাসরি ধনাত্মক চার্জ তৈরি করে ফেলে, আর নেগেটিভ টার্মিনালটা ইলেকট্রোডকে নেগেটিভ চার্জযুক্ত তৈরি করে ফেলে। এখন অ্যানোডে কিন্তু জারণ ঘটে, ক্যাথোডে বিজারণ ঘটে। তোমরা জানো জারণ আর বিজারণের মেইন কাহিনীটা হচ্ছে কি, যে ইলেকট্রনটা যদি আমি দিয়ে থাকি কোনো একটা জায়গায় গিয়ে তখন সেই ঘটনাটাকে বলা হয় জারণ। যেমন আমি এখানে লিখে রেখেছি ইলেকট্রন লিপ করা বা দিয়ে দেওয়াটা হচ্ছে জারণ। আর ইলেকট্রনটা যদি কোনো জায়গায় গিয়ে আমি রিসিভ করি বা গ্রহণ করি তখন সেই ঘটনাটাকে বলা হয় বিজারণ। তাহলে জারণের ক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে আমরা অবশ্যই অ্যানোডের কাছে যাব কোনো একটা আয়নকে নিয়ে, এবং ওই আয়নটা যদি সেখানে গিয়ে ইলেকট্রনটাকে ছেড়ে দিতে পারে তাহলে আমি বলতে পারি তার জারণ ক্রিয়া সম্পন্ন হলো। তাহলে অ্যানোডের মধ্যে গিয়ে কোনো একটা আয়ন যদি ইলেকট্রনকে ছেড়ে দেয় তবে আমি বলতে পারি অ্যানোডকে অবশ্যই তখন পজিটিভ চার্জযুক্ত হতে হবে, আর যে আয়নটা অ্যানোডের কাছে আসবে সেই আয়নটাকে অবশ্যই নেগেটিভ চার্জযুক্ত হতে হবে। আবার ক্যাথোডে যেহেতু বিজারণ ঘটে, তার মানে ক্যাথোডে গিয়ে কোনো একটা আয়ন ইলেকট্রনকে গ্রহণ করে, তার মানে ক্যাথোড থেকে ইলেকট্রনকে গ্রহণ করে মানে হচ্ছে
ক্যাথোডকে অবশ্যই নেগেটিভ চার্জযুক্ত হতে হবে এবং যে সমস্ত আয়ন ক্যাথোডের কাছে যাবে তাদেরকে অবশ্যই পজিটিভ চার্জযুক্ত হতে হবে, তবেই তারা বিজারণ ক্রিয়া সম্পন্ন করতে পারবে। তাহলে আমরা এখানে NaCl থেকে দেখতে পাচ্ছি কি, আমরা এখানে দেখতে পাচ্ছি Na+ যেটা সেটা হচ্ছে পজিটিভ আয়ন এবং এই পজিটিভ আয়নটাকে তাহলে অবশ্যই ক্যাথোডের কাছে যেতে হবে, গিয়ে সেখান থেকে একটা ইলেকট্রন সংগ্রহ করে Na0-তে কনভার্ট হতে হবে। তাহলে বিষয়টা এরকম, ক্যাথোডে যেটা ঘটে সেটা হচ্ছে Na+ বা পজিটিভ আয়ন এটা ক্যাথোডের কাছে যায়, যাওয়ার পর ক্যাথোড থেকে প্রয়োজনীয় ইলেকট্রন নিয়ে নেয়, দ্যাট মিনস ওর একটা ইলেকট্রন দরকার নিয়ে নেবে, নেওয়ার পর সেটা একদম নিউট্রাল বা Na-তে কনভার্ট হবে। এই জন্য ক্যাথোড হচ্ছে আমাদের নেগেটিভ চার্জযুক্ত একটা ইলেকট্রোড, বাট ক্যাথোডের কাছে যায় হচ্ছে পজিটিভ চার্জযুক্ত আয়ন। যেমন তোমরা ছবিতে এখানে দেখতে পাচ্ছ, ক্যাথোড কিন্তু সম্পূর্ণ নেগেটিভ চার্জযুক্ত একটা ইলেকট্রোড হিসেবে কাজ করে। আবার আমি যদি দেখি ক্লোরিনের কথা, ক্লোরিন শুরু থেকে ছিল নেগেটিভ আয়ন, তার মানে তার এখন জারণ করা দরকার, তার থেকে একটা ইলেকট্রনকে নিয়ে নেওয়া দরকার। তো কোথায় গিয়ে আমাদের এই ক্লোরিন আয়নটা কাজ করে? অবশ্যই অ্যানোডে গিয়ে কাজ করবে, কেননা অ্যানোডটা হচ্ছে পজিটিভ চার্জযুক্ত। তো ক্লোরিন আয়নটা অ্যানোডের কাছে গিয়ে তার একটা ইলেকট্রনকে ছেড়ে দেয় বা লিভ করে এবং সে সরাসরি ক্লোরিন গ্যাসের মধ্যে পরিণত হয়। এখন ক্লোরিন গ্যাসে যদি তাকে পরিণত হতেই হয়, তার মানে সে হচ্ছে Cl2 হিসেবে কাজ করবে, কেননা প্রকৃতিতে ক্লোরিন গ্যাসটা Cl2 হিসেবে কাজ করে। বাট আমরা এখানে যেহেতু সমতা করতে যাচ্ছি, কেননা এখানে Cl যদি দিই তাহলে ঠিক আছে, বাট যেহেতু আমাদের এখানে Cl2 হিসেবে প্রকৃতিতে থাকবে, তার মানে এখানে সমতা করার জন্য দুইটা ইলেকট্রন কাজ করবে এবং দুইটা ক্লোরিন আয়ন কাজ করবে। তো এই ঘটনাটা ঠিক ঘটবে কোথায়? যদি আমরা প্লাটিনাম বা একটা নিষ্ক্রিয় বা বলা যায় এখানে গ্রাফাইটের তড়িৎদ্বার ইউজ করতে পারি, কেননা গ্রাফাইট বা প্লাটিনাম দুইটাই কিন্তু বলতে পারি যে সেম জিনিস, মানে একই রকম। তো আমরা গ্রাফাইট ইউজ করতে পারি, প্লাটিনাম ইউজ করতে পারি। তো এটাই হচ্ছে আমাদের অ্যানোডের জারণ প্রক্রিয়া এবং ক্যাথোডের বিজারণ প্রক্রিয়া। আর আমরা যদি টোটাল দুইটা বিক্রিয়াকে সমন্বয় করি বা একত্রিত করি, তাহলে আমরা কি করতে পারি? আমরা এই বিক্রিয়ার সাথে উভয় পক্ষে 2 গুণ করতে পারি, কেননা আমাদের এখানে ইলেকট্রনের সমতা করে তারপর যোগ বিয়োগ করতে হবে। তার মানে এই বিক্রিয়াটার উভয় পক্ষ যদি আমি 2 গুণ করি, তাহলে আমি পাবো এখানে 2Na প্লাস হচ্ছে 2E- এবং এটা হবে আমাদের 2Na। তো এই টোটাল ঘটনাটা হচ্ছে আমাদের বিজারণ প্রক্রিয়ার জন্য। তো কেন আমি 2 ইউজ করলাম? কারণ আমরা এখন এই বিক্রিয়াটা এবং এই বিক্রিয়াটা এদেরকে যোগ করব। যোগ করলে আমরা টোটাল ওভারঅল বিক্রিয়া পাবো আমাদের এই তড়িৎ বিশ্লেষণে। তো যোগ যদি করি তাহলে খেয়াল করো, দুটো জিনিস কিন্তু অলরেডি কাটা যাবে। একটা হচ্ছে দুইটা ইলেকট্রন এই পাশে আছে, এ পাশে আরেকটা দুইটা ইলেকট্রন আছে। তো এই দুটো যদি কাটা যায় তাহলে আমাদের এক পাশে কি থাকবে? আমাদের এক পাশে আমি নিচে লিখছি থাকবে হচ্ছে 2Cl- থাকবে এবং অপর পাশে সেম পাশে থাকবে হচ্ছে 2Na+, এবং এদেরকে আমি যদি রিয়াকশন করাই, অপর পাশে থাকবে আমাদের সরাসরি Cl2 আর এখানে থাকবে হচ্ছে Na। Na না, আসলে 2Na থাকবে, যেহেতু আমি সমতা করেছি 2Na থাকবে। তো এটা হচ্ছে আমাদের এই বিক্রিয়ার ওভারঅল প্রসেস। এখন আমি যদি সেম জিনিসটা তোমাকে দেখাই, যে তুমি দেখতে পাচ্ছ আমরা এখানে করেছি কি, আমরা এখানে এই বিক্রিয়াটার দিকে একটু তাকাই। আমরা বেসিক্যালি 1 মোল পরিমাণ যে সোডিয়াম আয়ন আছে, দ্যাট মিনস Na+ আয়ন আছে, এটাকে ছাড়ানোর জন্য একটা 1 মোল ইলেকট্রনকে ইউজ করেছি। তার মানে আমাদের এখানে ইলেকট্রনের সংখ্যা কিন্তু হয়ে গেছে 1 মোল। বাট আমি যদি এখন সোডিয়াম ক্লোরাইড নিয়ে কাজ না করি, ম্যাগনেসিয়াম ক্লোরাইড বা অ্যালুমিনিয়াম ক্লোরাইড নিয়ে যদি কাজ করি, তাহলে আমাদের কিন্তু 1 মোল ইলেকট্রন এখানে কাজ করবে না, অন্য কোনো কোয়ান্টিটি কাজ করবে। সেটা কিভাবে? তার জন্য আমরা আরেকটা স্লাইডে দেখতে পাচ্ছি, অর্থাৎ আমরা আগের স্লাইডে জাস্ট NaCl নিয়ে কাজ করেছিলাম, এখানে আমরা MgCl2 এবং AlCl3 তড়িৎ বিশ্লেষণ নিয়ে কাজ করব। তো দেখো এখানে কি ঘটনা ঘটে। ঘটনাটা হচ্ছে এরকম যে MgCl2 যেটা, এটা অবশ্যই ভাঙবে তড়িৎ বিশ্লেষণে, Mg2+ হবে। দ্যাট মিনস ম্যাগনেসিয়ামে যেহেতু যোজনী 2, তার মানে এখানে আমাদের 2+ কাজ করবে, আর এখানে শুধুমাত্র Cl- কাজ করবে। জাস্ট আমাদের এখানে সমতা করতে হবে। সমতা করার জন্য আমরা কি করতে পারি, যেহেতু এখানে Cl2 আছে, তার মানে এখানে 2Cl- কাজ করবে, তবে আমাদের এটা সমতা হবে। অ্যানোড আর ক্যাথোডে কী ঘটবে দেখাই আমি। তো আমরা জানি অ্যানোডে যে ঘটনা ঘটে সেটা হচ্ছে অ্যানোডে জারণ ঘটে, এবং ক্যাথোডে যে বিক্রিয়াটা ঘটে সেটা হচ্ছে, আমি একটু এই পাশে লিখি যেহেতু ওই পাশে আমরা আরেকটাকে লিখব। সো ক্যাথোডের মধ্যে যে বিক্রিয়াটা ঘটে সেটা হচ্ছে অবশ্যই বিজারণ বিক্রিয়া। এখন হচ্ছে আসল কাহিনী। যখন আমরা দেখতে পাচ্ছি Mg2+, এই Mg2+টাকে অবশ্যই Mg-তে কনভার্ট হতে হবে, তাই না? সে কীভাবে কনভার্ট হতে পারে? অবশ্যই ইলেকট্রনকে গ্রহণ করে কনভার্ট হতে পারে। আর ইলেকট্রন গ্রহণ কোথায় ঘটে? অবশ্যই বিজারণ প্রক্রিয়াতে ঘটে। তার মানে ক্যাথোডের মধ্যে যে রিয়াকশনটা থাকবে সেটা হচ্ছে Mg2+, যেটা এটা কনভার্ট হয়ে যাবে সরাসরি Mg-তে, কারণ এখানে আমাদের ইলেকট্রনের
গ্রহণ ঘটছে। আর কয়টা ইলেকট্রন গ্রহণ করতে হবে? অবশ্যই 2টা ইলেকট্রন গ্রহণ করতে হবে। আর এই 2টা ইলেকট্রন গ্রহণ করলে কিন্তু বিজারণ প্রক্রিয়া ঘটে এবং ম্যাগনেসিয়ামটা সরাসরি সলিড ম্যাগনেসিয়াম বা কঠিন পদার্থে কনভার্ট হয়। বিপরীতভাবে আমি যদি ক্লোরিনের কথা বলি, ক্লোরিন কিন্তু নেগেটিভ আয়ন যুক্ত ছিল। এই নেগেটিভ আয়ন থেকে আমি যদি একটা ইলেকট্রনকে সরিয়ে দিই তাহলে সেটা কিসে কনভার্ট হবে? অবশ্যই ক্লোরিনে কনভার্ট হবে। বাট প্রকৃতিতেও তো আসলে ক্লোরিন গ্যাস সেভাবে থাকে না, সে আসলে Cl2 গ্যাস হিসেবে থাকে। দ্যাট মিনস এটা গ্যাস হিসেবে থাকবে। তার মানে এখানে আগের মতোই 2 দিতে হবে, এখানেও আগের মতো 2 দিতে হবে। এবার তুমি যদি এটাকে সমতা করতে যাও তাহলে খেয়াল করে দেখো আমাদের এখানে কিন্তু আর সমতা করা লাগছে না, কেননা সব দিক দিয়ে কিন্তু ইলেকট্রন তারপর হচ্ছে পরমাণু বা আয়ন ঠিক আছে। বাট এখানে একটা কথা, সেটা হচ্ছে আমরা এখানে কিন্তু 1 মোল পরিমাণ ম্যাগনেসিয়াম নিয়ে কাজ করছি। তার মানে 1 মোল পরিমাণ ম্যাগনেসিয়ামের সাথে আমি যদি 2 মোল পরিমাণ ইলেকট্রনকে যোগ করি তবেই কিন্তু আমরা ম্যাগনেসিয়ামের সলিড যে ফরম্যাটটা আছে তাকে পাবো। তার মানে 1 মোল পরিমাণ ম্যাগনেসিয়াম আয়নের জন্য আমরা 2 মোল পরিমাণ ইলেকট্রনের আদান প্রদান ঘটাবো এবং এই 2 মোল পরিমাণ ইলেকট্রনের আদান প্রদানের ঘটনার ফলে আমরা সলিড ম্যাগনেসিয়ামটা পেয়ে যাব। যেখানে আমরা আগের স্লাইডে দেখেছিলাম যে 1 মোল পরিমাণ সোডিয়াম আয়নের জন্য 1 মোল পরিমাণ মাত্র ইলেকট্রনকে আদান প্রদান করিয়েছি আমরা তড়িৎ বিশ্লেষ্য কোষের মধ্যে। বাট এখানে আমাদের 2 মোল পরিমাণ ইলেকট্রনের আদান প্রদান ঘটাতে হচ্ছে। এবার তুমি যদি দুটো বিক্রিয়াকে একত্রিত করো, দ্যাট মিনস যোগ করো, যোগ করলে যেটা হবে সেটা হচ্ছে এখান থেকে 2টা ইলেকট্রন কাটা যাবে আর এখান থেকে 2টা ইলেকট্রন কাটা যাবে। কাটা গেলে আমাদের আলটিমেটলি যেটা থাকবে সেটাকে আমি একটু অন্য কালারে লিখি। সেটা হচ্ছে আমাদের এখানে থাকবে হচ্ছে 2Cl- আর এ পাশে থাকবে হচ্ছে সরাসরি Mg+, দ্যাট মিনস 2Cl- এবং ওর সাথে থাকবে Mg2+, নট প্লাস এটা। এবং এরা বিক্রিয়া করে আসলে ক্লোরিন গ্যাস তৈরি করবে এবং ম্যাগনেসিয়াম যে সলিড ধাতুটা আছে বা সলিড ফরম্যাটটা আছে সেটা তৈরি করবে। আর আলটিমেটলি তুমি যদি ম্যাগনেসিয়ামের সাথে ক্লোরিনকে যদি যোগ করো তাহলে সেটা ম্যাগনেসিয়াম ক্লোরাইড হবে। তো আমি এখানে অর লিখে আরেকটা লাইন লিখতে পারি, সেটা আসলে MgCl2 হিসেবে কাজ করবে। একইভাবে আগের স্লাইডে এখানে 2Na+Cl2 এটাকে তুমি যদি লেখো তাহলে এটাকে তুমি চাইলে 2NaCl হিসেবে লিখতে পারো। তো এটা আমি এখানে না লিখে আর একটু ভিন্ন কালিতে লিখি, লাল কালিতে লিখি, তাহলে বুঝতে পারবে। আমরা চাইলে Cl2+2Na কে ইচ্ছে করলে 2NaCl হিসেবেও লিখতে পারি। তো এখানে আমাদের 2NaCl কাজ করবে আর এখানে শুধুমাত্র MgCl2 কাজ করবে, এর আগে কোনো 2 বা 3 বসবে না। তো এটা হচ্ছে আমাদের প্লাটিনাম তড়িৎদ্বারের উপস্থিতিতে শুষ্ক NaCl নিয়ে যদি আমি কাজ করি, মানে MgCl2 নিয়ে যদি কাজ করি তাহলে তার বিক্রিয়া। এবার আরেকটা পার্ট আছে, সেটা হচ্ছে আমরা এখন কাজ করব কাকে নিয়ে? AlCl3 কে নিয়ে। তাহলে AlCl3 কে নিয়ে যদি আমি কাজ করি, এটাকে তড়িৎ বিশ্লেষণ ঘটালে দুটো জিনিস তৈরি করবে। একটা হচ্ছে অ্যালুমিনিয়ামের আয়ন যেটা হচ্ছে Al3+, আর আরেকটা হচ্ছে ক্লোরিন আয়ন, দ্যাট মিনস Cl-। যেহেতু এখানে 3টে ক্লোরিন, তার মানে এই জায়গাটাতে আমরা সমতা করার জন্য 3 বসাবো। একই কাহিনী আমাদের এখানে ঘটাতে হবে, সেটা হচ্ছে অ্যানোড বিক্রিয়া। দ্যাট মিনস অ্যানোডে আমরা জানি জারণ বিক্রিয়া ঘটবে এবং ক্যাথোডে আমরা জানি বিজারণ বিক্রিয়া ঘটবে। তো এই জারণ বিজারণ বিক্রিয়ার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি অ্যানোডের বিক্রিয়াটা আসলে কীরকম হবে আমি একটু বলি। অ্যানোডের বিক্রিয়াটা আসলে হবে একটু অন্যরকম। আমি একটু এই কালারে লিখি না, এই কালার না, আমরা এই কালারেই লিখি। অ্যানোডে যেহেতু জারণ হচ্ছে তার মানে আগের মতোই আমরা এখানে কোন পদার্থকে নিব? অবশ্যই নেগেটিভ চার্জযুক্ত আয়নকে নিব। আর ক্যাথোডে আমরা পজিটিভ চার্জযুক্ত আয়নকে নিব। তো ক্যাথোডে একজনই যাবে, সেটা হচ্ছে অ্যালুমিনিয়াম আয়ন। দ্যাট মিনস এখানে এই যে অ্যালুমিনিয়াম 3+ ছিল, এই অ্যালুমিনিয়াম 3+-এর ডেস্টিনেশন হচ্ছে কি? সরাসরি সে 0 চার্জে কনভার্ট হবে। দ্যাট মিনস অ্যালুমিনিয়াম 3+ আয়নটা এখানে অ্যালুমিনিয়াম 0 চার্জে কনভার্ট হবে। তার জন্য আমরা এর সাথে 3টা ইলেকট্রনকে এখন যোগ করব, যেহেতু ওর চার্জটা হচ্ছে 3+, তার মানে ওর মধ্যে 3টা ইলেকট্রন নেই। এবং আমি যদি অ্যানোডে জারণের কথা বলি তাহলে সেক্ষেত্রে আমাদের আগের মতোই Cl- ছিল, এই Cl- কনভার্ট হবে সরাসরি Cl এর মধ্যে। এবং Clটা যেহেতু 0 চার্জযুক্ত, একটা ইলেকট্রন সরিয়ে নিলেই কিন্তু সেটা Cl- কনভার্ট হয়ে যায়। তার মানে আমি এখানে Cl- থেকে একটা ইলেকট্রন বাদ দেব। বাট খেয়াল করে দেখো Clটা কীভাবে আছে, প্রকৃতিতে জাস্ট 2টা পরমাণু হিসেবে আছে। তাই আমাদের এর আগেও 2 দিতে হবে এবং 2টা ইলেকট্রন এখানেও দিতে হবে, তার মানে 2E-। তো এখানে হবে আমাদের এক্সট্রা মাইনাস। তাহলে 2টা Cl- থেকে 2টা ইলেকট্রন সরালে আমি Cl2 পাবো বা এই গ্যাসটা পাবো। তো এখন আমি এখানে একটু ব্যারিয়ার দিয়ে দিচ্ছি যাতে তোমরা মিলিয়ে ফেলতে না পারো। এই হচ্ছে আমাদের একটা ব্যারিয়ার। তো এখন আমি যদি ওভারঅল বিক্রিয়া করতে চাই তাহলে একটা সমস্যা। কেন? কারণ এখানে কিন্তু আমাদের 2টা ইলেকট্রন আছে আর এখানে আমাদের কিন্তু 3টে ইলেকট্রন আছে। সমতা করার জন্য কী করতে হয়? ইলেকট্রন সংখ্যা সমান রাখতে হয়। তাহলে আমরা একটা কাজ করতে পারি, আমরা পরের লাইনে এদেরকে একটু অন্যভাবে লিখতে পারি। আমরা এটাকে 3 ধারা গুণ করতে পারি
এবং এটাকে আমরা 2 দ্বারা গুণ করতে পারি, তাহলে কিন্তু আমাদের সমতা হয়ে যাবে। 3 দ্বারা গুণ করলে এবং 2 দ্বারা গুণ করলে দুটো ক্ষেত্রে আমরা 6টা করে ইলেকট্রন পাবো। তাহলে 3 × 2 যদি করি তো আমরা কত পাবো? 3 দুগুণে হচ্ছে 6, তার মানে 6 Cl মাইনাস পাবো এখানে, মাইনাস 3 দুগুণে 6, 6 ইলেকট্রন পাবো, আর এখানে পাবো হচ্ছে 3 Cl2 পাবো। এটা একটা মানে পার্ট গেল। এবার এখানে যে পার্টটা পাবো সেটা হচ্ছে কি 2 দ্বারা গুণ করবো, তার মানে 2 Al 3 প্লাস পাবো এখানে, প্লাস হচ্ছে 3 দুগুণে 6 ইলেকট্রন মানে 6টি ইলেকট্রন পাবো এখানে, এবং ফাইনালি এখান থেকে আমরা 3টা অ্যালুমিনিয়াম পাবো। যদিও এটা একটু ওই পাশে হয়ে গেছে, আমি একটু নিচে লিখছি তোমাদের বোঝার জন্য। তো আমি এখানে 2টা অ্যালুমিনিয়াম 3+ আয়ন পাচ্ছি, আর হচ্ছে 3 দুগুণে 6টা ইলেকট্রন পাচ্ছি, আর ওই পাশে পাচ্ছি হচ্ছে 2টা অ্যালুমিনিয়াম ধাতু সরাসরি। এটা কিন্তু সলিড ধাতু, এই জিনিসটা এখানে লেখা হয়নি, এটা সলিড। আর এখানে ক্লোরিন যেটা পেয়েছি সেটা কিন্তু গ্যাস হিসেবে কাজ করবে। তো এই পদ্ধতিতে আমরা দেখতে পাচ্ছি এখানকার -6 ইলেকট্রন আর এখানকার +6 ইলেকট্রন কাটা যাবে। কাটাকাটি গিয়ে আলটিমেটলি যেটা থাকবে সেটা আমি ব্ল্যাক কালারে লিখছি। এখানে থাকবে 6 Cl মাইনাস, তারপরে ওই পাশের থেকে আমরা মানে সেকেন্ড ইকুয়েশন থেকে আমরা পাচ্ছি 2 Al 3+, এটা পাবো। এবং ওই পাশে যেটা থাকবে সেটা হচ্ছে 3 Cl2 প্লাস হচ্ছে 2 Al, এরকম একটা জিনিস আমরা পাবো। এবং তুমি এখানে 3 Cl2 প্লাস হচ্ছে 2 Al এটাকে অন্যভাবে লিখতে পারো। কীভাবে লিখতে পারবো? AlCl3 হিসেবে লিখতে পারো। আর এখানে যেহেতু অ্যালুমিনিয়াম 2টা, আবার ক্লোরিন হচ্ছে 3 দুগুণে 6টা, তার মানে আমরা চাইলে এখানে AlCl3 এই টোটালটার আগে একটা 2 ইউজ করতে পারি। দ্যাট মিনস আমি ব্র্যাকেট না দিয়ে সরাসরি 2 দিয়ে দিই, তাহলে দেখবি হিসাবটা মিলে গেছে। অর্থাৎ 2টা অ্যালুমিনিয়াম আছে আর 3 দুগুণে 6টা ক্লোরিন আছে। তো এখানে 2টা অ্যালুমিনিয়াম ক্লোরাইডের অণু তৈরি করবে এই টোটাল বিক্রিয়া শেষে। তো এই যে আমরা লাস্টের দুটো বিক্রিয়া লিখেছি, আমি একটু স্টার দিয়ে রাখছি, এটা হচ্ছে একটা নিট রিয়াকশন MgCl2 এর জন্য, আর এখানে এটা হচ্ছে নিট রিয়াকশন বা টোটাল বিক্রিয়া AlCl3 এর জন্য। এখন খেয়াল করে দেখো তো, আমরা এখানে এই যে দেখতে পাচ্ছি ক্যাথোডের বিক্রিয়াটা, সেখানে কিন্তু অ্যালুমিনিয়াম ছিল মাত্র 1 মোল, বাট আমাদের এখানে ইলেকট্রন যেটা সেটা কিন্তু ছিল 3 মোল। তার মানে 1 মোল পরিমাণ অ্যালুমিনিয়াম আয়নকে আমি যদি 1 মোল পরিমাণ অ্যালুমিনিয়াম সলিডে কনভার্ট করতে পারি, তখন আমাদের এখানে টোটাল তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্যে 3 মোল ইলেকট্রন চলাচল করবে, তার মানে 3 গুণ পরিমাণ ইলেকট্রন চলাচল করবে। তো MgCl2 মানে MgCl2 এর জন্য আমরা দেখেছিলাম 2 মোল, আর এখানে AlCl3 এর জন্য দেখেছি 3 মোল, আর NaCl যেটা ছিল ওর জন্য দেখেছিলাম মাত্র 1 মোল। তো এই হচ্ছে আমাদের প্লাটিনাম অথবা গ্রাফাইট তড়িৎদ্বারের উপস্থিতিতে শুষ্ক বা হচ্ছে ড্রাই NaCl, MgCl2 এবং AlCl3 এর তড়িৎ বিশ্লেষণ। এবার একটা ইম্পর্টেন্ট জিনিস তোমাদেরকে দেখাবো, সেটা হচ্ছে আমরা কিন্তু আরও অনেক ধরনের তড়িৎ বিশ্লেষণ করব NaCl এর বিভিন্ন কন্ডিশনে, বাট সেক্ষেত্রে আমরা NaCl এর সাথে এক্সট্রা জিনিস যোগ করবো। এতক্ষণ তো আমরা NaCl এর যে তড়িৎ বিশ্লেষণ করেছি একদম পিওর অবস্থায় বা শুষ্ক অবস্থায় করেছি, কোনো পানি যোগ করিনি বা কোনো অ্যাসিড যোগ করিনি, এবং তড়িৎদ্বারটা ছিল টোটালি নিষ্ক্রিয়, যেমন প্লাটিনাম বা গ্রাফাইটের তড়িৎদ্বার। বাট এখন আমরা NaCl এর সাথে পানি যোগ করে দেখব সেখানে তড়িৎ বিশ্লেষণ ঘটালে কী হবে। সেটার জন্য আমাদের একটা জিনিসের সাহায্য লাগবে, সেটা হচ্ছে কি তড়িৎ রাসায়নিক সিরিজ বা ইলেকট্রোকেমিক্যাল সিরিজ। এবং এই সিরিজটা তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা এই সিকোয়েন্সটা অবশ্যই মনে রাখবে, যেখানে ক্যাটায়ন মানে হচ্ছে ধনাত্মক আয়ন, এবং এই ধনাত্মক আয়নের উপর থেকে একদম নিচ পর্যন্ত এই সিরিজটা তোমাদের মনে রাখতে হবে যে কোনটার পর কোনটা বসেছে। আর আরেকটা হচ্ছে অ্যানায়ন বা ঋণাত্মক আয়ন, যেখানে উপর থেকে শুরু করে নিচ পর্যন্ত কী কী বসেছে সেটা একদম ডিরেক্ট সিকোয়েন্স অনুসারে কাজ করবে। এটা কখন কাজ করবে? দ্যাট মিনস যখন আমরা NaCl এর সাথে অন্য কোনো একটা দ্রবণ মিশ্রিত করব, যেমন পানির কথা যদি বলি, অর্থাৎ তুমি যদি NaCl এর কথা বলো, এটা কিন্তু ভাঙলে আমাদের Na+ তৈরি হবে এবং Cl- তৈরি হবে। একই সাথে আমি যদি পানির কথা বলি, দ্যাট মিনস H2O, এটাও যদি ভাঙো তাহলে আমাদের H+ তৈরি হবে এবং OH- তৈরি হবে। তাহলে দেখতে পাচ্ছ আমাদের এখানে 2টা করে ক্যাটায়ন বা ধনাত্মক চার্জ তৈরি হয়েছে এবং 2টা করে অ্যানায়ন বা ঋণাত্মক চার্জ তৈরি হয়েছে। এখন ক্যাথোড আর অ্যানোড কিন্তু কেবলমাত্র একটা ক্যাটায়ন এবং একটা অ্যানায়নকে রিসিভ করে, 2টা বা তার বেশিকে রিসিভ করে না। বাট এখানে আমি দেখতে পাচ্ছি ক্যাটায়ন 2টা, অ্যানায়ন 2টা। তো এই 2টা ক্যাটায়ন যখন ক্যাথোডের কাছে যাবে, দ্যাট মিনস ক্যাটায়ন কি পজিটিভ চার্জযুক্ত, ওরা সবসময় ক্যাথোডের কাছে যায়, কেননা ক্যাথোড হচ্ছে নেগেটিভ চার্জযুক্ত একটা ইলেকট্রোড। তখন এদের দুজনের মধ্যে যে কোনো একজন ক্যাথোডের মধ্যে গিয়ে বিজারণ বিক্রিয়া ঘটিয়ে আসে। এবং একই সাথে আমরা এখানে দেখতে পাচ্ছি Cl- O- মানে OH- এরও কিন্তু দুটো অ্যানায়ন। তো এই অ্যানায়নগুলো কিন্তু অ্যানোডের কাছে যায় এবং এদের মধ্যে থেকে মাত্র একজন গিয়ে জারণ বিক্রিয়া ঘটিয়ে আসে। এখন
কোন জন গিয়ে জারণ বিক্রিয়া ঘটাবে, কোন জন গিয়ে বিজারণ বিক্রিয়া ঘটাবে, সেটাই নির্ধারণ করে দেয় আমাদের তড়িৎ রাসায়নিক সিরিজ। এবং এই তড়িৎ রাসায়নিক সিরিজটাকে আমরা সবচেয়ে বেশি ইউজ করব লঘু দ্রবণের জন্য। অর্থাৎ আমরা যদি বলি NaCl এবং H2 এর একটা লঘু দ্রবণ তৈরি করতে চাই, সেই ক্ষেত্রে কিন্তু আমরা অবশ্যই এই তড়িৎ রাসায়নিক সিরিজের মেনটেন করব। এবং এই তড়িৎ রাসায়নিক সিরিজ অনুসারে যেটা সবার নিচে থাকবে সেটাই গিয়ে আসলে অ্যানোডে এবং ক্যাথোডে গিয়ে কাজ করবে। যেমন আমি তো যদি তোমাদেরকে দেখাই, আমাদের এখানে NaCl এবং H2O, এদের মধ্যে কিন্তু ক্যাটায়ন হিসেবে আছে Na+ এবং H+। তাহলে আমি দেখতে পাচ্ছি আমাদের এখানে H+টা এখানে কাজ করছে এবং Na+ যেটা সেটা কিন্তু উপরে কাজ করছে। তো যদি আমাদের দ্রবণটা লঘু হয় বা লঘু তড়িৎ বিশ্লেষণ হয়, সেক্ষেত্রে আমাদের সবচেয়ে নিচে যেটা আছে, দ্যাট মিনস H+ যেটা আছে, এই H+টা গিয়ে আমাদের ক্যাথোডে কাজ করবে বা ক্যাথোডের রিয়াকশন ঘটাবে বা ক্যাথোডে বিজারণ ঘটাবে। আবার একই সাথে Cl- এবং OH- এদের মধ্যে যেটা নিচে আছে, দ্যাট মিনস OH- নিচে আছে, সেটা কিন্তু গিয়ে তখন অ্যানোডে বিক্রিয়া ঘটাবে বা অ্যানোডের জারণে অংশ নেবে। তো এই কাহিনীগুলো আমরা দেখব, বাট যখন আমরা ঘন দ্রবণ নিয়ে কাজ করব তখন কিন্তু আমাদের এই জিনিসগুলো লাগবে না। দ্যাট মিনস তখন আমাদের টোটাল জিনিসটা কিন্তু উল্টে যাবে। কীভাবে উল্টাবে সেটা আমরা একটু পরে না হয় দেখব। এবং আমাদের এখানে যে তড়িৎ রাসায়নিক সিরিজটা দেখতে পাচ্ছি, এটা নিয়ে একটা বিস্তারিত আলোচনা থাকবে কোনো একটা ক্লাসে। জাস্ট এখান থেকে এতটুকু জিনিস দেখে নাও। আর এখানে অ্যানায়নের যে বিক্রিয়াগুলো ঘটে অ্যানোডের মধ্যে, সেই অর্ধ বিক্রিয়াগুলো কিন্তু এখানে সুন্দরভাবে দেখানো হয়েছে। আমরা এগুলো কাজে লাগিয়ে অ্যানোডের বিক্রিয়াগুলো লিখব। তাহলে প্রথম আমাদের টপিক হচ্ছে এরপরে প্লাটিনাম তড়িতের উপস্থিতিতে লঘু এবং আর্দ্র NaCl এর তড়িৎ বিশ্লেষণ। তো এই তড়িৎ বিশ্লেষণটা কীভাবে করব, আমরা এখানে একটা সেট দেখতে পাচ্ছি, অ্যানোড এবং ক্যাথোড যুক্ত, ব্যাটারি পজিটিভ টার্মিনাল এটা, নেগেটিভ টার্মিনাল এটা। আর আমরা অলরেডি জানি যে নেগেটিভ টার্মিনালটা হচ্ছে ক্যাথোডের সাথে যুক্ত থাকে এবং পজিটিভ টার্মিনালটা অ্যানোডের সাথে যুক্ত থাকে। এবং এটা শুধুমাত্র তড়িৎ বিশ্লেষ্য কোষের জন্য প্রযোজ্য, বাট তড়িৎ রাসায়নিক কোষের জন্য কিন্তু এটা প্রযোজ্য না। যাই হোক, আমরা এখন মেইন ঘটনাটা ফোকাস করি। খেয়াল করি, এখানে কিন্তু দুইটা পার্ট আছে, একটা হচ্ছে লঘু এবং আরেকটা হচ্ছে আর্দ্র। লঘু মানে হচ্ছে আমাদের এমন একটা সলিউশন বা বলা যায় এমন একটা দ্রবণ যেখানে দ্রবের পরিমাণটা কম থাকবে, এবং আর্দ্র মানে হচ্ছে কি পানিযুক্ত। তাই আমি বলতে পারি আমাদের এই তড়িৎ বিশ্লেষণের মধ্যে পানি এবং NaCl দুটোই আছে। এবং তোমরা কিন্তু এদেরকে ভাঙতে জানো, দ্যাট মিনস পানিকে আমি যদি ভাঙি তাহলে H+ আয়ন তৈরি হবে এবং একটা OH- আয়ন তৈরি হবে। এবং আমরা যদি NaClকে ভাঙি তাহলে একটা Na+ আয়ন তৈরি হবে এবং একটা Cl- আয়ন তৈরি হবে। বাট বলেছি তো এটা একটা লঘু। লঘু মানে হচ্ছে কি দ্রব বা NaCl বা লবণ যেটা আছে ওটার পরিমাণটা কম হবে। তার মানে লঘু কথাটার মানে হচ্ছে আমাদের কম পরিমাণ দ্রব থাকবে তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্যে। আর এখানে NaCl যেহেতু লবণ হিসেবে কাজ করছে বা একটা দ্রব হিসেবে কাজ করছে, পানি যেহেতু একটা দ্রাবক হিসেবে কাজ করছে, তার মানে NaCl এর পরিমাণটা অবশ্যই কম থাকবে আর পানির যে পরিমাণটা এটা অবশ্যই বেশি থাকবে। তাহলে আমরা বলতে পারি H+ আয়ন এবং OH- আয়ন দুটোই কিন্তু বেশি থাকবে এবং Na+ আয়ন এবং Cl- আয়ন দুটোই কিন্তু কম থাকবে। তারপর আমাদের টার্গেটটা হচ্ছে কি অ্যানোডে এবং ক্যাথোডে কী ঘটনা ঘটবে সেটা। তো আমরা কিন্তু জানি অ্যানোডে যেটা ঘটে সেটা হচ্ছে জারণ বিক্রিয়া ঘটে, এবং আরেকটা জিনিসও জানি সেটা হচ্ছে ক্যাথোড, আর ক্যাথোডে আমাদের ঘটে হচ্ছে বিজারণ, তাই না? অবশ্যই তাই ঘটে। তো ঠিকমতো লিখি, বিজারণ। ওকে, তো এখন এই বিক্রিয়াগুলো কীভাবে কমপ্লিট করব? আমি দেখতে পাচ্ছি এখানে কিন্তু দুইটা প্রতিযোগী আছে, একটা হচ্ছে H+, একটা হচ্ছে Na+। দুটোই কিন্তু আমাদের পজিটিভ চার্জযুক্ত এবং ক্যাথোড যেহেতু নেগেটিভ চার্জযুক্ত, তার মানে ক্যাথোডের কাছে আমাদের H+ও যেতে পারে এবং Na+ও যেতে পারে। যেতে পারে মানে হচ্ছে কি অবশ্যই যাবে। আমি একটু ঠিকমতো লিখি, H+ও যাবে এবং Na+ও যাবে। আবার অ্যানোড যেটা সেটা হচ্ছে ধনাত্মক চার্জযুক্ত, অ্যানোডের কাছে অবশ্যই OS- যাবে এবং Cl- যাবে। তাহলে এখানে কিন্তু প্রতিযোগিতা বেড়ে গেছে। এই প্রতিযোগিতার মধ্যে আমাদের কোনটা কাজ করবে সেটার জন্য ঠিক করতে হয় আমাদের এই তড়িৎ রাসায়নিক সিরিজকে। এবং আমি বলেছিলাম তড়িৎ রাসায়নিক সিরিজের মানে মেইন কাজটা হচ্ছে কি লঘু তড়িৎ বিশ্লেষণের জন্য এটা কাজ করে। যেমন আমি এখানে দেখতে পাচ্ছি অ্যানোডের যে জারণ ঘটছে তার মধ্যে OH- আছে এবং Cl- আছে। তো OH- এবং Cl- এর মধ্যে যেটার অবস্থান সবার নিচে হবে সেটাই আসলে অ্যানোডে গিয়ে কাজ করবে অ্যাকর্ডিং টু তড়িৎ রাসায়নিক সিরিজ। তাহলে আমরা যখন লঘু কোনো তড়িৎ বিশ্লেষণ নিয়ে কাজ করব তখন তাদের যেই অ্যানায়নগুলো আছে, দ্যাট মিনস নেগেটিভ চার্জগুলো যা আছে, তাদেরকে তড়িৎ রাসায়নিক সিরিজ অনুসারে বসাবো। তো অ্যানোডে গিয়ে এই যে OS- এবং Cl- আমি যদি একটু লিখি, আমাদের এখানে অ্যানোডের কাছে দুজন যাবে, একটা হচ্ছে OS- যাবে এবং হচ্ছে Cl- যাবে। এদের মধ্যে প্রতিযোগিতা হবে কে টিকবে
অবশ্যই তড়িৎ রাসায়নিক সিরিজ অনুসারে যেটা নিচে থাকবে সেটা লিখবে। তো আমি এখানে দেখতে পাচ্ছি কি আমাদের OH মাইনাস এবং Cl মাইনাসের মধ্যে OH মাইনাস বা হাইড্রোক্সিল যে আয়নটা আছে সেই আয়নটা হচ্ছে নিচে অবস্থান করছে। তার মানে অ্যানোডে আমরা এই OH মাইনাস নিয়ে কাজ করব এবং এই OH মাইনাসের অ্যানোডের যে রিয়াকশন বা অর্ধ জারণ বিক্রিয়া যেটা ছিল, মানে জারণ অর্ধ বিক্রিয়া যেটা ছিল সেটা কিন্তু হচ্ছে এটা। দ্যাট মিনস 2OH মাইনাস ইজ ইকুয়াল টু H2O প্লাস হাফ O2 প্লাস 2E মাইনাস। তার মানে এটাই আমাদের হবে এখন অ্যানোডের জারণ বিক্রিয়া। তো 2OH মাইনাস ইজ ইকুয়াল টু আমাদের হবে এখানে H2O প্লাস হচ্ছে হাফ O2 এবং ওর সাথে আমি যোগ করব 2 ইলেকট্রন, মানে 2টি ইলেকট্রন। খেয়াল করে দেখো এখানে কিন্তু তাই দেখানো হয়েছে। এবং এই যে অ্যানোডে গেল OH মাইনাস, এটা কিন্তু অ্যানোডে গিয়ে আমাদের ইলেকট্রনটাকে ছেড়ে দিবে, তাই না? ইলেকট্রনটাকে বাদ দিয়ে দিবে। তো তখন আমাদের বিক্রিয়াটা দেখাবে অনেকটা এমন। এবার আমি যদি ক্যাথোডের কথা বলি, ক্যাথোডে অবশ্যই বিজারণ ঘটবে। ক্যাথোডে কিন্তু দুইজন আছে, একজন হচ্ছে H প্লাস আর একজন হচ্ছে কি Na প্লাস। এখন আমাকে দেখতে হবে H প্লাস এবং Na প্লাসের মধ্যে কোনটার অবস্থান তড়িৎ রাসায়নিক সিরিজ অনুসারে নিচের দিকে। তো H প্লাস এবং Na প্লাসের মধ্যে আমি দেখতে পাচ্ছি আমাদের নিচের দিকে অবস্থান করছে H প্লাস বা হাইড্রোজেন। তো যেহেতু হাইড্রোজেনের অবস্থান বা হাইড্রোজেন আয়নের অবস্থানটা নিচে, তাই আমরা এখানে H প্লাস নিয়ে কাজ করব। তার মানে এই জায়গাটাতে আমি যদি একটু ক্লিয়ার করে দিই, ধরো এখানে ক্লোরিন আয়ন এবং OH আয়ন আসলো, এর মধ্যে থেকে OH আয়নটা কেবলমাত্র অ্যানোডে কাজ করবে। আবার আমাদের এখানে H প্লাস আয়নও কাজ করে, আবার Na প্লাস আয়নও কাজ করে। এটা কিন্তু সরাসরি ক্যাথোডের দিকে যাবে। এর মধ্যে থেকে শুধুমাত্র H প্লাস আয়নটা কাজ করবে। H প্লাস আয়নটা কিসে কনভার্ট হতে চাইবে? সে অবশ্যই কনভার্ট হতে চাইবে নর্মালি হাইড্রোজেন পরমাণুতে, তাই না? এবং নর্মালি হাইড্রোজেন পরমাণুতে যদি তাকে কনভার্ট করতে দিতে চাই তাহলে অবশ্যই তার থেকে একটা ইলেকট্রন বিয়োগ করতে হবে। বাট তুমি তো জানো যে প্রকৃতিতে নর্মাল হাইড্রোজেন পরমাণু এভাবে থাকে না, সে গ্যাস হিসেবে থাকে বা H2 হিসেবে থাকে। তো এই H2টাকে আমরা তখন এখানে লিখে দিব এবং এটাকে সমতা করার জন্য আমরা এখানে একটা 2 নিব, আবার এটাকে সমতা করার জন্য আমরা এখানে একটা 2 ইলেকট্রন বা 2টা ইলেকট্রনকে নিব। এই বিক্রিয়াটা হচ্ছে আমাদের এখন ক্যাথোডের বিক্রিয়া। তো আমি দেখতে পাচ্ছি অ্যানোডের বিক্রিয়া আর ক্যাথোডের বিক্রিয়া এরা কিন্তু খুব সুন্দরভাবে পাশাপাশি রয়েছে এবং দুইটার মধ্যেই কিন্তু 2টা করে ইলেকট্রনের কি বলবো যে সমতা রয়েছে। তো এখন আমাদের এই বিক্রিয়াটা কিভাবে এসেছে সেটা আমরা এখন দেখব। দ্যাট মিনস তোমাদের তো অনেকের কনফিউশন হতে পারে যে অ্যানোডে যে জারণ ঘটলো, এই জারণের বিক্রিয়াটা কিন্তু আমরা আগের পৃষ্ঠায় যে ছকটা ছিল তড়িৎ রাসায়নিক সিরিজের সেখান থেকে নিয়েছি, বাট এটা এসেছে কিভাবে সেটা নিয়ে আমরা একটু দেখি, তারপর আমরা ওভারঅল বিক্রিয়াটা বের করব। এটা এসেছে কিভাবে সেটা যদি আমি রেড কালারে দেখাই তাহলে খেয়াল করে দেখো আমাদের অ্যানোডে কি যাবে, অবশ্যই OH মাইনাস যাবে, তাই না? তো অ্যানোডে আমরা OH মাইনাসটাকে পাঠালাম। OH মাইনাস অ্যানোডে যখন যাবে তার ওভারঅল চার্জ হচ্ছে -1। তার মানে সে অ্যানোডে যাওয়ার পর এই -1 চার্জটাকে সরিয়ে সরাসরি OH হতে যাবে। তার মানে আমাদের এখানে একটা ইলেকট্রনকে অবশ্যই বিয়োগ করতে হবে। অ্যানোডে গিয়ে সে তার একটা ইলেকট্রন ছেড়ে দিবে অ্যানোডে, যেহেতু অ্যানোড হচ্ছে আমাদের পজিটিভ চার্জযুক্ত তড়িৎদ্বার। তখন ওই একটা ইলেকট্রন ছেড়ে দেওয়ার ফলে OH মাইনাস থেকে একটা ইলেকট্রন সরে সরাসরি OH এ কনভার্ট হবে। এতটুকু আমরা এখন বুঝলাম। এখন আমি যদি বুদ্ধি করে 2টা OH-কে নিয়ে যোগ করি তখন দেখো কি হয়। আমি যদি 2টা OH-কে এখন আমি নিলাম, নেওয়ার পর যদি যোগ করি আমি দেখতে পাচ্ছি এখানে 2টা হাইড্রোজেন 2টা অক্সিজেন, আর 2টা হাইড্রোজেন আর একটা অক্সিজেন মিলে কিন্তু পানি হয়, আর এক্সট্রা একটা অক্সিজেন কিন্তু থেকে থাকে। দ্যাট মিনস আমরা বুদ্ধি করে একটা পানির অণু বানালাম আর একটা অক্সিজেন পরমাণু বানালাম। বাট প্রকৃতিতে কিন্তু অক্সিজেন পরমাণু হিসেবে থাকে না। প্রকৃতিতে 2টা অক্সিজেন পরমাণু একত্রিত হয়ে অক্সিজেন অণু বা অক্সিজেনের একটা গ্যাস তৈরি করে। তাই যদি হয়ে থাকে তাহলে আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে এই যে এখানে O2-কে পেলাম, এটা কিন্তু আলাদা বিক্রিয়া আমাদের, মানে এই 3টা বিক্রিয়াই কিন্তু বলা যায় আলাদা বিক্রিয়া। দ্যাট মিনস এটা একটা বিক্রিয়া, এটা একটা বিক্রিয়া এবং এটা আরেকটা বিক্রিয়া, প্রকৃতির বিক্রিয়া। এখন আমি যদি এই O2-কে দ্বিতীয় ইকুয়েশনে আনতে চাই তাহলে কি করতে হবে? অবশ্যই উভয়পক্ষে 2 দিয়ে গুণ করতে হবে, কেননা 2 দিয়ে গুণ যদি না করি তাহলে কিন্তু আমরা O2-কে নাও পেতে পারি, তাই না? ওই কাজটা করার জন্য কি করব, আমরা 2 নম্বর যে ইকুয়েশনটা আছে এটাকে একটু মডিফাই করব। যদি আমি এটাকে মডিফাই করি তাহলে আমি যেটা পাবো সেটা হচ্ছে, আমি রেড কালারে লিখছি, তুমি উভয়পক্ষে 2 দিয়ে গুণ করবে। তার মানে এখানে আমি পাবো 2OH। কেন আমি 2 দিয়ে গুণ করব? কারণ আমাদের এই অক্সিজেনটাকে O2 বানাতে হবে বা 2O বানাতে হবে যাতে সব কিছু ঠিকঠাক থাকে। তো আমরা এখানে 2 দিয়ে যদি গুণ করি তাহলে এখানেও 2 হবে, এখানেও 2 হবে, আর অপরপক্ষে এখানে আমরা পাবো হচ্ছে 2H2O প্লাস হচ্ছে, আমি কিন্তু তোমাকে জাস্ট দেখাচ্ছি এই বিক্রিয়াটা কীভাবে এসেছে সেটা, আমি এখনও কিন্তু ফুলফিল করি নাই এই টোটাল তড়িৎ বিশ্লেষণটা। আর এখানে আমাদের 2O আসবে। তো এতটুকু আসলো। এবং তুমি যদি
দেখতে চাও যে এখানে কিন্তু দুইটা OH, এখানে কিন্তু দুইটা OH, টোটাল কয়টা OH হচ্ছে এখানে? 4টা OH হচ্ছে। তাহলে আমরা পরবর্তী লাইনে লিখতে পারি 4টা OH, মানে যা এই 4টা OH থেকে আমরা পাচ্ছি 2টা H2O এবং 2টা O পাচ্ছি। এই ব্যাস। এবার আমরা দেখতে পাচ্ছি যে এখানেও কিন্তু একটা OH আছে একদম প্রথম রিয়াকশনে। তো আমরা এই প্রথম রিয়াকশনটাকেও কিন্তু চাইলে একটু মডিফাই করতে পারি। কিভাবে মডিফাই করতে পারি? আমরা এর উভয়পক্ষ কিন্তু 4 গুণ করতে পারি যাতে এই 4OHটা চলে আসে। তাহলে চলো আমরা গুণ করে ফেলি। এটা একটু অন্য কালারে দেখাচ্ছি। তুমি যদি 4 গুণ করো তাহলে ওখানে হবে হচ্ছে 4OH মাইনাস এবং এখানে হবে হচ্ছে 4E মাইনাস, এবং এটা গুণ করলে আমরা ওই পাশে পাবো হচ্ছে 4OH। তাহলে দেখো তো, প্রথম সমীকরণটাকে আমরা একটু মডিফাই করেছি, অর্থাৎ প্রথম সমীকরণটাকে আমরা 4 দিয়ে গুণ করেছি, আর দ্বিতীয় সমীকরণটাকে আমরা সিম্পলি 2 দিয়ে গুণ করেছি। এই দুটো কাজ করার পর আমাদের এখানে একটা সমতা এসেছে। দ্যাট মিনস আমাদের এখানে যদি একটু দেখাই 4OH এসেছে, এখানেও কিন্তু আমাদের 4OH এসেছে, এবং আমরা যদি এই দুটো 4OHকে একত্রিত করে দিই তাহলে আমি ব্ল্যাক কালারে দেখাচ্ছি যে আমাদের একটা 4OH এর বদলে আমি যদি 4OH মাইনাস 4E মাইনাস বসাই তাহলে কি ঘটবে? তাহলে ঘটবে আমাদের একটা পাশে থাকবে হচ্ছে 4OH মাইনাস মাইনাস হচ্ছে 4E মাইনাস, এটা হচ্ছে একটা পার্ট, এবং অপর পাশে বসবে হচ্ছে 2H2O, আর এই পাশে থাকবে হচ্ছে আমাদের 2O। এতটুকু অংশ আমাদের এখানে বসবে। তাই যদি হয়ে থাকে তাহলে আমরা আলটিমেটলি যেটা পাবো সেটা হচ্ছে অর দিয়ে লিখি 4OH মাইনাস, এটাকে আমরা পাবো। এটাকে আমরা এক পাশে রেখে অপর পাশে যেটা করব সেটা হচ্ছে 2H2O দিতে পারি, প্লাস হচ্ছে 2O দিতে পারি। এখন এই যে 2O দিলাম, এটাকে আমরা কিন্তু চাইলে O2 হিসেবেও লিখতে পারবো, কোনো সমস্যা নেই। 2O মানে হচ্ছে আমরা O2 হিসেবেও লিখতে পারবো, এবং এক্ষেত্রে প্লাস হবে 4E মাইনাস। এবং তোমরা যদি টোটাল সমীকরণটাকে আবার 2 দিয়ে ভাগ করো তাহলে দেখবে একদম এক্সাক্ট এই ইকুয়েশনটা চলে আসবে। দ্যাট মিনস 2 দ্বারা ভাগ করলে আমরা পাবো 2OH মাইনাস, ওই পাশে আমাদের পানি হয়ে যাবে 1 অণু, অক্সিজেন হয়ে যাবে হচ্ছে হাফ অণু, এবং ইলেকট্রন হয়ে যাবে আমাদের জাস্ট 2টা। তো এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এই লাইনটা। এই লাইনটা তোমাদের বেশিরভাগ বইয়ের মধ্যে দেখবে যে 4OH মাইনাস ইজ ইকুয়াল টু 2H2O প্লাস O2 প্লাস হচ্ছে 4E মাইনাস। তো এই লাইনটা আমি ছোট্ট করে স্টার দিয়ে রাখছি। এটা যেমন ইম্পর্টেন্ট, আমাদের এই প্রথম এই লাইনটাও কিন্তু ইম্পর্টেন্ট, কারণ একটার সাথে আরেকটা 2 গুণ ভাগ করলে কিন্তু সেম জিনিস চলে আসে। তো এটা তো গেল আমাদের অ্যানোডে যে জারণ বিক্রিয়া ঘটেছে সেই জারণ বিক্রিয়ার ক্রস সেকশন, অর্থাৎ আমি এতক্ষণ ধরে এই অ্যানোডে জারণ বিক্রিয়াটা কিভাবে এসেছে সেটা দেখিয়েছি। আর ক্যাথোডের যে বিজারণ বিক্রিয়া সেটা কিন্তু একদমই সহজ ছিল, সেটা হচ্ছে আমাদের জাস্ট এতটুকু বিক্রিয়া। এখন এখানে ভালো করে দেখো, আমাদের এখানে অ্যানোডের যে লাস্ট বিক্রিয়াটা দেখতে পাচ্ছি, এখানে আমাদের বিক্রিয়াতে আমরা কি দেখতে পাচ্ছি? অক্সিজেন গ্যাস তৈরি হয়েছে, তাই না? এবং আমরা কিন্তু এই বিক্রিয়াটাকে কখনোই নিব না, কারণ অক্সিজেন গ্যাস যখন তৈরি হবে এটা কখনোই কিন্তু হাফ মোল বা অর্ধেক মোল হিসেবে প্রকৃতিতে থাকবে না, এটা প্রকৃতিতে সবসময় 1 মোল হিসেবে থাকবে, দ্যাট মিনস O2 হিসেবে থাকবে। তার মানে আমাদের অ্যানোডের জারণের রিয়েল বিক্রিয়াটা হচ্ছে এই যে লাস্টের লাইনে আমি একটা বিক্রিয়া রেখেছিলাম 4OH মাইনাস দিয়ে, এটা। তো অ্যানোডে যেহেতু অক্সিজেন গ্যাস তৈরি হচ্ছে, এই অক্সিজেন গ্যাসটা তখন বুদবুদ হিসেবে অ্যানোডে বের হবে, আমরা চাইলে এটাকে টেস্ট টিউব দিয়ে আবদ্ধ করে রাখতে পারি। আবার ক্যাথোডে কিন্তু আমাদের এখানে একটা গ্যাস বের হবে, সেটা হচ্ছে হাইড্রোজেন গ্যাস। তার মানে তুমি যদি এখানে প্লাটিনাম তড়িৎদ্বারের উপস্থিতিতে লঘু এবং পানিযুক্ত বা আর্দ্র NaCl এর তড়িৎ বিশ্লেষণ করো তাহলে তোমার ক্যাথোডে হাইড্রোজেন গ্যাস তৈরি হবে এবং অ্যানোডে অক্সিজেন গ্যাস তৈরি হবে। এটি হচ্ছে আমাদের রিয়েল যেই সিস্টেম সেটা। আবার আরেকটা হিসাব দেখো এখানে, সেটা হচ্ছে তুমি এখানে 1 মোল পরিমাণ হাইড্রোজেন গ্যাস তৈরি করছো। দেখো এটা কিন্তু 1 মোল পরিমাণ হাইড্রোজেন গ্যাস। এই 1 মোল পরিমাণ হাইড্রোজেন গ্যাস তুমি যদি ক্যাথোডে তৈরি করতে চাও তাহলে তোমাকে 2 মোল পরিমাণ ইলেকট্রনের দরকার হচ্ছে আদান প্রদান করার জন্য। তাহলে এই তড়িৎ রাসায়নিক কোষের মধ্যে 2 মোল পরিমাণ ইলেকট্রন যখন আদান প্রদান হবে তখন 1 মোল পরিমাণ হাইড্রোজেন গ্যাস ক্যাথোডে জমা হবে। আবার তুমি লাস্টের লাইনে দেখো আমাদের এখানে কিন্তু অক্সিজেনও আছে 1 মোল, এবং এই 1 মোল পরিমাণ অক্সিজেনকে তৈরি করার জন্য আমাদের 4 মোল পরিমাণ ইলেকট্রনের আদান প্রদান করতে হচ্ছে। তার মানে 4 মোল পরিমাণ ইলেকট্রন আদান প্রদান করার ফলে অ্যানোডের মধ্যে আমাদের 1 মোল পরিমাণ অক্সিজেন তৈরি হচ্ছে। তাহলে এটা আমরা একটু শর্টকাটে লিখতে পারি এই জায়গাটাতে, যে আমরা যদি 1 মোল পরিমাণ হাইড্রোজেনকে রিসিভ করতে চাই অ্যানোডে, তাহলে আমাদের যে পরিমাণ ইলেকট্রনকে প্রবাহিত হতে হবে সেটা হচ্ছে 2 মোল পরিমাণ ইলেকট্রন। আর আমরা যদি 1 মোল পরিমাণ অক্সিজেন গ্যাসকে অ্যানোডে নিতে চাই বা রিসিভ করতে চাই তাহলে সেক্ষেত্রে আমাদের 4 মোল পরিমাণ ইলেকট্রনের আদান প্রদান করতে হচ্ছে।
যেখানে 1 মোল পরিমাণ ইলেকট্রন মানে হচ্ছে কি 96500 ফ্যারাডে পরিমাণ ইলেকট্রন। তো এত পরিমাণ চার্জ আর কি। তো সেই হিসাবটা দেখার আগে আমরা এখানে দেখব কি টোটাল ওভারঅল বিক্রিয়াটা দেখি। তো আমরা অ্যানোডের বিক্রিয়াটা নতুন একটা স্লাইডে লিখে ফেলি। আমাদের এখানে অ্যানোডের বিক্রিয়া যেটা বের হয়েছিল সেটা কত ছিল 4OH মাইনাস। এটা যদি আমি করি তাহলে দেখতে পাচ্ছ 2H2O তৈরি হয়েছিল, 2H2O, ওর সাথে ছিল হচ্ছে O2 এবং ওর সাথে ছিল হচ্ছে 4 মোল ইলেকট্রন। এটা হচ্ছে অ্যানোডের বিক্রিয়া। আমরা এখন একত্রিত করব দুটো বিক্রিয়াকে। আর ক্যাথোডের বিক্রিয়া ছিল 2H প্লাস মাইনাস হচ্ছে 2E মাইনাস, দ্যাট মিনস 2H প্লাস মাইনাস হচ্ছে 2E মাইনাস, এবং এখান থেকে আমরা 1 মোল হাইড্রোজেন গ্যাস পেতাম, দ্যাট মিনস H2। তো এখন এই দুটো বিক্রিয়া একত্রিত করার সিস্টেমটা হচ্ছে কি ইলেকট্রনের সংখ্যা সেম বানানো। আমি দেখতে পাচ্ছি এখানে অ্যানোডের বিক্রিয়াতে ইলেকট্রন 4টা, বাট ক্যাথোডের বিক্রিয়াতে ইলেকট্রন 2টা। তো এই দুইটা ইলেকট্রনকে আমি যদি 4 বানাতে চাই তাহলে 2 নম্বর ইকুয়েশনকে 2 দ্বারা গুণ করতে হবে। তখন আমাদের 2 দুগুণ এখানে 4 হবে আর এখানে এক্সট্রা 2 হয়ে যাবে। দ্যাট মিনস আমরা এই ইকুয়েশনটাকে 2 দিয়ে গুণ করেছি ইলেকট্রন সংখ্যা সেম বানানোর জন্য। তো ইলেকট্রন যেহেতু সেম বানিয়েছি, তুমি চাইলে এটাকে এভাবেও লিখতে পারো। দ্যাট মিনস এই যে 4টা ইলেকট্রন আছে, এই 4টা ইলেকট্রনকে মুছে দিয়ে তুমি এখানে প্লাস 4টা ইলেকট্রন লিখতে পারো। তখন তোমার বুঝতে কিন্তু সুবিধা হবে, কেননা আমরা যখন এরকম দিক পরিবর্তন করব তখন কিন্তু মাইনাসটা প্লাস হয়ে যাবে। তো সেক্ষেত্রে আমাদের বিক্রিয়াটা কিন্তু এরকম হবে। তো এখন তুমি যোগ করো দুইটা জিনিস, যোগ করলে কী কী কাটা যাবে? আমাদের এখানে 4টা ইলেকট্রন এবং 4টা ইলেকট্রন কাটা যাবে। আলটিমেটলি আর কিছুই কাটা যাবে না। আমাদের এখানে থাকবে হচ্ছে 4OH মাইনাস থাকবে এক পাশে, আর এখানে থাকবে হচ্ছে 4H প্লাস, এবং এরা মিলিতভাবে 2H2O তৈরি করবে, O2 তৈরি করবে, তারপর হচ্ছে 2H2 তৈরি করবে। তো এটাই হচ্ছে আমাদের ওভারঅল বিক্রিয়া যদি প্লাটিনামের উপস্থিতিতে আমরা লৌহ এবং আর্দ্র NaCl নিয়ে তড়িৎ বিশ্লেষণ করি। আবার এই দ্রবণে খেয়াল করে দেখো 4টা OH মাইনাসের সাথে 4টা H প্লাস কিন্তু যোগ হয়েছে। তার মানে দ্রবণে OH মাইনাসের আয়ন এবং H প্লাস আয়ন একদমই সমান বা ইকুয়াল। যখন আমাদের দ্রবণে এরকম OH মাইনাস এবং H প্লাসের পরিমাণটা ইকুয়াল থাকবে তখন ওই দ্রবণের মধ্যে পিএইচের কোনো চেঞ্জ ঘটবে না। পিএইচ হচ্ছে আমাদের অম্ল এবং ক্ষারের পরিমাপক একটা স্কেল। তার মানে পিএইচের যে মান সেটা কখনোই চেঞ্জ হবে না, নো চেঞ্জ। তো এটাও তোমরা এখান থেকে বুঝলে যে আমাদের এই ধরনের তড়িৎ বিশ্লেষণে পিএইচ বা দ্রবণের যে পিএইচটা থাকে সেটা কখনোই পরিবর্তন হবে না। তারপরে একই রকম একটা টপিক দেখব, বাট এখানে প্লাটিনাম তড়িৎদ্বারের উপস্থিতিতে আমরা লঘু এবং আর্দ্র NaCl না নিয়ে ঘন এবং আর্দ্র NaCl নিয়ে কাজ করব। তাহলে ছবিটা দেখে ফেলো, আমাদের এখানে আগের মতোই প্লাটিনাম তড়িৎদ্বার আছে, এবং এক্ষেত্রে আমাদের ঘটনাটা কিন্তু একটু ভিন্ন ঘটবে। কি ঘটনা ঘটবে? আমাদের এখানে কিন্তু ঘটনাটা হচ্ছে ঘন থাকা অবস্থায় আমাদের তড়িৎ রাসায়নিক সিরিজের মধ্যে যে অ্যানায়নের কাহিনীটা আছে সেটা কাজ করবে না। কিভাবে কাজ করবে না? যেমন আমরা আগের মতোই লিখি যে NaClকে যদি আমি ভাঙি তাহলে দুটো জিনিস পাবো, একটা হচ্ছে Na প্লাস আয়ন পাবো, একটা হচ্ছে Cl মাইনাস আয়ন পাবো। এটা নিয়ে কারো কোনো সমস্যা থাকার কথা না। আর আমি যদি এখানে H2O-কে ভাঙি তাহলে এক্ষেত্রে আমি দুইটা জিনিস পাবো, একটা হচ্ছে H প্লাস পাবো এবং আরেকটা হচ্ছে OH মাইনাস পাবো। এবং সেক্ষেত্রে আমাদের পজিটিভ বা ধনাত্মক যে আয়নগুলো আছে এই আয়নগুলো কোথায় যাবে? অবশ্যই নেগেটিভ তড়িৎদ্বারে যাবে, এবং নেগেটিভ তড়িৎদ্বার মানে হচ্ছে কি ক্যাথোডে যাবে। তার মানে এরা আসলে ক্যাথোডে গিয়ে প্রতিযোগিতা করবে কে গিয়ে আগে বিজারণ হবে। আর Cl মাইনাস OH মাইনাস এরা হচ্ছে নেগেটিভ আয়ন, এরা আসলে ধনাত্মক চার্জযুক্ত অ্যানোডে যাবে, সেখানে গিয়ে প্রতিযোগিতা করবে কে আগে এখানে জারণ ঘটাবে। তো সেক্ষেত্রে এখানে তড়িৎ রাসায়নিক সিরিজের মধ্যে আমাদের যে অ্যানোডটা আছে, দ্যাট মিনস এই যে নেগেটিভ আয়নটা আছে, এরা কোনো সিকোয়েন্স মেনটেন করবে না, বাট ক্যাথোডটা তখন সিকোয়েন্স মেনটেন করবে, কেননা এখানে আমরা ঘন দেখতে পাচ্ছি। আচ্ছা, বিষয়টা আমি একটু বোঝাই। আমাদের এখানে এই দুটো জিনিস মুছে দিচ্ছি। আমরা এখন করব কি, দুইটা কাজ করবো। একটা হচ্ছে অ্যানোডের রিয়াকশন দেখব, আর আমরা জানি অ্যানোডের মধ্যে হচ্ছে জারণ ঘটে। আরেকটা হচ্ছে আমরা ক্যাথোডের রিয়াকশন দেখব, আর এটাও জানি আমরা ক্যাথোডের মধ্যে বিজারণ ঘটে। তাই যদি হয় তাহলে আমি দেখতে পাচ্ছি আমাদের এখানে অ্যানোডের কাছে স্রেফ দুজন যাবে, তাই না? কারা যাবে? Cl মাইনাস যাবে, OH মাইনাস যাবে। আর ক্যাথোডের মাঝে দুজন যাবে, একজন হচ্ছে Na প্লাস যাবে এবং H প্লাস যাবে। যখন আমরা ঘন দ্রবণ নিয়ে কাজ করব তখন ক্যাথোডের ক্ষেত্রে পজিটিভ যে আয়নগুলো আছে এগুলো কিন্তু তড়িৎ রাসায়নিক সিরিজ অনুসারেই কাজ করবে। দ্যাট মিনস এখানে যে আমাদের যে তড়িৎ রাসায়নিক সিরিজ ছিল সেই সিরিজ অনুসারে ক্যাটায়ন আমি দেখতে পাচ্ছি Na প্লাসের অবস্থান হচ্ছে উপরে, H প্লাসের অবস্থান হচ্ছে নিচে। তো এদের মধ্যে শুধুমাত্র H প্লাসটা তখন কাজ করবে। তো আমরা এখানে লিখতে পারি আমাদের এই জায়গাটাতে H প্লাস কাজ করবে কিভাবে? H প্লাসের রিয়াকশনটা হবে অনেকটা এরকম।
H প্লাস পরবর্তীতে কনভার্ট হবে মানে নর্মালি হাইড্রোজেনে। আর যেহেতু এখানে H প্লাস হচ্ছে পজিটিভ আয়ন, তাই ওর সাথে একটা ইলেকট্রনকে আমাদের অবশ্যই যুক্ত করতে হবে। বাট প্রকৃতিতে আমাদের হাইড্রোজেন এভাবে থাকে না, হাইড্রোজেন 2 হিসেবে থাকে, গ্যাস হিসেবে থাকে। তাই আমরা অপর প্রান্তে এখানে 2 দিব, এখানে কিন্তু আমরা 2 দিয়ে দিব। তো এটা হচ্ছে মোটামুটি ক্যাথোডের বিজারণ প্রক্রিয়া, এখানে কোনো সমস্যা নেই, এটা সবসময় সেম থাকবে। অ্যানোডে যেটা ঘটবে সেটা হচ্ছে, যেহেতু এটা ঘন দ্রবণ, তার মানে এটা আমাদের সে তড়িৎ রাসায়নিক সিরিজ বা ইলেকট্রো কেমিক্যাল সিরিজ যেটা আছে সেটাকে মেনটেন করবে না, তার অপোজিট ঘটনা ঘটাবে। কেননা আমরা দেখতে পাচ্ছি Cl- এবং OH- এর মধ্যে OH- অবস্থান কিন্তু নিচে ছিল এবং এটাই কিন্তু জারণ ঘটাতো। বাট এখানে উল্টো কাহিনী ঘটবে, যেহেতু এটা একটা ঘন দ্রবণ। ঘন দ্রবণ মানে কি ভালো করে দেখো, ঘন দ্রবণ মানে হচ্ছে NaCl এর পরিমাণটা এখন বেশি, আর ঘন দ্রবণ মানে হচ্ছে পানি যেটা, এই পানির পরিমাণটা হচ্ছে কম। পানির পরিমাণ কম, NaCl এর পরিমাণ বেশি, তার মানে Na প্লাস ওর পরিমাণও বেশি, Cl- ওর পরিমাণও বেশি। তার মানে OH- এবং Cl- এর মধ্যে যেহেতু Cl- এর পরিমাণটা বেশি, তাই এখানে Cl- মেইন বিক্রিয়াটা ঘটাবে। তাহলে Cl- যখন থাকবে অ্যানোডে যাবে, তখন সে তার জারণ ঘটিয়ে কী করবে, নর্মালি Cl এ কনভার্ট হবে। এবং প্রকৃতিতে তো আর Cl এভাবে থাকতে পারে না, তো সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি Cl- থেকে আমি যদি একটা ইলেকট্রন বাদ দিই, তবেই সেটা কিন্তু Cl এ কনভার্ট হতে পারবে। আর যেটা বলেছিলাম যে প্রকৃতিতে আসলে Cl থাকে না, এটা Cl2 গ্যাস হিসেবে থাকে, তো সেজন্য আমরা এখানে একটা 2 ইউজ করব, এখানে আমরা সমতার জন্য একটা 2 ইউজ করব। এই হচ্ছে আমাদের মেইন কাহিনী। তাহলে এই কাহিনীর মধ্যে যেটা টুইস্ট সেটা হচ্ছে, ঘন বা কনসেন্ট্রেটেড যে দ্রবণগুলো আছে NaCl এর, সেখানে NaCl এর পরিমাণ বেশি থাকে, তাই ক্লোরিনের পরিমাণও বেশি থাকে। তাই OH- এবং Cl- এর মধ্যে আমাদের Cl- গিয়ে বেশি পরিমাণে বিক্রিয়া করতে পারে বা জারণ বিক্রিয়া ঘটাতে পারে অ্যানোডে গিয়ে। তাই যদি হয়ে থাকে তাহলে আমরা এখন নিট রিয়াকশনটা দেখব। এই নিট রিয়াকশনটা দেখব কিভাবে, অবশ্যই এই দুটো জিনিসকে যোগ করে দেবো, তাহলে হয়ে যাবে। তো আমরা এখানে পাচ্ছি 2Cl-, ওর সাথে আমরা যোগ করতে পারি 2H+কে, এবং উভয় পক্ষ থেকে তুমি দেখতে পাও যে এখানে আমাদের দুইটা ইলেকট্রন এবং এই দুইটা ইলেকট্রন কাটা যায়, যেহেতু দুইটার পরিমাণ হচ্ছে সেম। তারপরে এদেরকে আমি যদি এখন যোগ করি তাহলে আমি কি পাবো, অপর প্রান্তে পাবো হচ্ছে Cl2, এই গ্যাসটা পাবো, প্লাস হচ্ছে অপর প্রান্তে পাবো H2, এই গ্যাসটা পাবো। এবং এই জায়গাটাতে আমাদের আরও কিছু জিনিস কিন্তু কাজ করবে, সেটা হচ্ছে, খেয়াল করে দেখো, আমাদের এই যে দুইটা গ্যাস তৈরি হলো, একটা হচ্ছে ক্লোরিন গ্যাস, একটা হচ্ছে হাইড্রোজেন গ্যাস, এরা কিন্তু অ্যানোড ক্যাথোডে চলে যাবে। দ্যাট মিনস ক্যাথোডে কিন্তু হাইড্রোজেন গ্যাস উড়ে চলে যাবে, যাকে আমরা টেস্ট টিউবের মাধ্যমে ধরতে পারি, আর অ্যানোডে কিন্তু ক্লোরিন গ্যাস উড়ে চলে যাবে। বাট এই যে এখানে Cl- H+, এরাই তো ক্যাথোড অ্যানোড দ্বারা আকৃষ্ট হয়েছে, বাট দ্রবণে কিন্তু স্টিল আরও দুজন আছে, যেটার কথা আমি তোমাদেরকে বলেছি। কি কি আছে, আমাদের এখানে জারণ বিক্রিয়া ঘটে নেই, OH- এটা কিন্তু দ্রবণে পড়ে থাকবে, আবার Na+, যেটা এটাও কিন্তু বিজারণ বিক্রিয়া ঘটায়নি। তো আমি যদি একটু স্পষ্টভাবে লিখি, আমাদের দ্রবণে কিন্তু Na+ আয়নটাও বসে আছে, আবার OH- যে আয়নটা এটাও কিন্তু বসে আছে। এরা কিন্তু অ্যানোড দ্বারাও আকৃষ্ট হলো না, ক্যাথোড দ্বারাও কিন্তু আকৃষ্ট হলো না। তখন এই Na এবং OH একত্রে মিলে একটা খাত তৈরি করবে, যেটাকে আমরা বলি NaOH ক্ষার। তাহলে আমাদের এই ঘন এবং আর্দ্র NaCl এর যে মেইন টুইস্ট, সেটা হচ্ছে প্রোডাক্ট বা উপজাত হিসেবে তারা একটা খাত তৈরি করে আফটার তড়িৎ বিশ্লেষণ। তো তড়িৎ বিশ্লেষণের পর আমরা এভাবে যে NaOH খাতটা তৈরি করতে পারছি, এটা কিন্তু NaOH বা সোডিয়াম হাইড্রোক্সাইড তৈরি করার একটা বাণিজ্যিক পদ্ধতি। দ্যাট মিনস তুমি যদি কখনো ঘন এবং আর্দ্র বা পানিযুক্ত NaCl-কে নিয়ে তড়িৎ বিশ্লেষণ করো, তাহলে তোমার দ্রবণের মধ্যে NaOH তৈরি হবে তারা পরস্পর বিক্রিয়া করে। কেননা Na হচ্ছে পজিটিভ চার্জযুক্ত, আবার OH- হচ্ছে কি নেগেটিভ চার্জযুক্ত। তো এরা উপজাতি হিসেবে NaOH তৈরি করবে, বাট ক্যাথোড এবং অ্যানোডের মধ্যে আমাদের ক্লোরিন আর হাইড্রোজেন গ্যাসের উপস্থিতি দেখা যাবে। তারপর এখানেও তোমরা কিন্তু লক্ষ্য করতে পারছো যে আমরা যখন 1 মোল পরিমাণ ক্লোরিন গ্যাস উৎপন্ন করছি, তখন কিন্তু 2 মোল পরিমাণ ইলেকট্রনের আদান প্রদান হচ্ছে এই তড়িৎ বিশ্লেষণে। আবার যখন আমরা 1 মোল পরিমাণ হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করছি, সেখানেও কিন্তু 2 মোল পরিমাণ ইলেকট্রনের আদান প্রদান হচ্ছে। তার মানে আমি এখানে ক্লোরিন গ্যাসের কথা বলি অথবা হাইড্রোজেন গ্যাসের কথা বলি, এই দুটোকে আমি যখন 1 মোল হিসেবে রাখবো, 1 মোলের জন্য আমাদের 2 মোল পরিমাণ ইলেকট্রনের প্রবাহ তৈরি হবে এই তড়িৎ বিশ্লেষণে। তারপর আরেকটা কেস দেখব, সেটা হচ্ছে প্লাটিনাম এবং Hg, দ্যাট মিনস মার্কারি তড়িৎদ্বারের উপস্থিতিতে ঘন এবং আর্দ্র NaCl এর তড়িৎ বিশ্লেষণ। এখন এখানে আমি বলি যে কেন দুইটা জিনিস দিলাম।
আমি একটু ছবির মাধ্যমে বলি। এই যে এখানে প্লাটিনাম তড়িৎদ্বার দেখতে পাচ্ছি এবং মার্কারির তড়িৎদ্বার দেখতে পাচ্ছি, এদের মধ্যে প্লাটিনামটা দিয়ে আমরা অ্যানোডকে তৈরি করব আর মার্কারি দিয়ে আমরা ক্যাথোডকে তৈরি করব। দ্যাট মিন্স আমরা জানি যে ক্যাথোড হচ্ছে কি ঋণাত্মক তড়িৎদ্বার, তার মানে এই ক্যাথোডটা থাকবে হচ্ছে আমাদের মার্কারি বা Hg তৈরি ম্যাটেরিয়াল দিয়ে, আর অ্যানোডটা হচ্ছে কি পজিটিভ তড়িৎদ্বার, তার মানে এটা থাকবে আমাদের প্লাটিনাম তড়িৎদ্বার দিয়ে। একই সাথে এখানে কিন্তু আবার সেম কেস, দ্যাট মিন্স ঘন এবং আর্দ্র। আর্দ্র মানে হচ্ছে কি পানিযুক্ত। তাই যদি হয় তাহলে আমরা বলতে পারি আগের মতোই NaClটাকে ভাঙতে পারবো। NaClকে ভাঙলে আমরা পাবো হচ্ছে Na+ আয়ন এবং হচ্ছে Cl- আয়ন, এবং একই সাথে আমাদের পানি যেটা সেটাও কিন্তু ভেঙে যাবে। তার মানে H2O এই জিনিসটাকে আমরা ভাঙবো। H2O-কে ভাঙলে আমরা পাবো হচ্ছে H+ আয়ন এবং একই সাথে পাবো OH- আয়ন। এখন এখানে ক্যাথোড আর অ্যানোডে কী বিক্রিয়া ঘটবে সেটা একটু দেখতে হবে। তোমরা এখানে জানো অ্যানোডে কী হয়, জারণ ঘটে, তাই না? আগের মতোই লিখছি। তার মানে অ্যানোড মানে হচ্ছে আমাদের এখানে জারণ ঘটবে, আর ক্যাথোড যেটা এটার মানে হচ্ছে আমাদের এখানে বিজারণ ঘটবে। তাই যদি হয়ে থাকে তাহলে যেহেতু আমরা এখানে ঘন দ্রবণ নিয়ে কাজ করছি, তার মানে আমাদের অ্যানোডের মধ্যে যে দুজন আসবে সে দুজন কারা কারা থাকবে? অবশ্যই নেগেটিভ চার্জগুলো থাকবে, দ্যাট মিনস Cl- থাকবে এবং OH- থাকবে। ক্যাথোডের মধ্যে যারা আসবে তারা হচ্ছে পজিটিভ চার্জযুক্ত থাকবে, দ্যাট মিনস Na+ থাকবে এবং H+ থাকবে, তাই না? এরকমই কিন্তু আমরা দেখে এসেছি ঠিক আগের সিনারিওতে। তো এখন যেহেতু আমরা ঘন নিয়ে কাজ করছি, দ্যাট মিনস আমাদের আগেও কি ছিল, ঘন ছিল আগের স্লাইডে। তো সেক্ষেত্রে আমাদের ক্লোরিন কাজ করবে, OH- কিন্তু এখন আর কোনো কাজ করবে না। তো ক্লোরিন কীভাবে কাজ করবে? Cl- ছিল। আচ্ছা আমি একটু ভিন্ন কালারে লিখি। আমাদের এখানে Cl- ছিল, সেটা কি করবে? সরাসরি Cl-এ কনভার্ট হবে। সেক্ষেত্রে তাকে অবশ্যই একটা ইলেকট্রন ছেড়ে দিতে হবে। আর যেহেতু প্রকৃতিতে আমাদের Cl-টা সাধারণত Cl হিসেবে থাকে না, Cl2 হিসেবে থাকে, তা আমাদের এখানেও একটা 2 হবে আর এখানেও কি একটা 2 হবে সমতা করার জন্য। কিন্তু আমি যদি ক্যাথোডে বিচরণের কথা বলি, এখানে একটা টুইস্ট আছে। সেটা হচ্ছে কি, যখন আমরা ক্যাথোডটাকে মার্কারির মাধ্যমে তৈরি করব তখন এটা হচ্ছে একটা অ্যাক্টিভ ক্যাথোড হিসেবে কাজ করবে, বা বলা যায় একটা সক্রিয় তড়িৎদ্বার হিসেবে কাজ করবে। আর সক্রিয় তড়িৎদ্বারগুলো কিন্তু অবশ্যই তড়িৎ রাসায়নিক বিক্রিয়ার মধ্যে অংশগ্রহণ করে, এবং সোডিয়াম যেটা আমি এখানে দেখতে পাচ্ছি Na+, এই সোডিয়াম আয়ন সবচেয়ে বেশি দ্রবীভূত হয় মার্কারির মধ্যে। এজন্য ক্যাথোডের কাছে যখন হাইড্রোজেন যাবে এবং সোডিয়াম যাবে, তখন তাদের মধ্য থেকে ক্যাথোড এই সোডিয়াম আয়নটাকে সিলেক্ট করবে, হাইড্রোজেনকে আর আগের মতো সিলেক্ট করবে না। যদিও তড়িৎ রাসায়নিক সিরিজ অনুসারে হাইড্রোজেনের যাওয়ার কথা ছিল, ক্যাথোডে বিজারণ ঘটানোর কথা ছিল, বাট সেক্ষেত্রে এখন সোডিয়ামটা যাবে, বিকজ আমরা এখন ক্যাথোডটাকে জাস্ট চেঞ্জ করে মার্কারি বা Hg-তে কনভার্ট করেছি। তখন যেটা হবে সেটা হচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছি আগের মতোই Na+, এটা কোথায় গেল? ক্যাথোডে গেল। Na+-এর ফাইনাল ডেস্টিনেশনটা কি? ফাইনাল ডেস্টিনেশনটা হচ্ছে সে সরাসরি Na হিসেবে কাজ করবে, বা সোডিয়াম উইদাউট এনি আয়ন হিসেবে কাজ করবে। তার মানে আমি ওর সাথে জাস্ট একটা ইলেকট্রনকে যোগ করলে হয়ে যাচ্ছে, এবং আমি যদি এটা দেখি তাহলে এটা হচ্ছে আমাদের সলিড সোডিয়াম হিসেবে কাজ করছে। আর যেহেতু প্রকৃতিতে সলিড সোডিয়াম কাজ করে, তাই আমাদের এখানে কোনো সমস্যা হওয়ার কথা না। এবং এই যে এখানে আমি দেখতে পাচ্ছি যে একটা মাত্র ইলেকট্রন দরকার হচ্ছে একটা মাত্র সোডিয়াম পরমাণু তৈরি করার জন্য, তাই আমি বলতে পারি 1 মোল সোডিয়াম পরমাণু তৈরি করার জন্য দায়ী হচ্ছে আমাদের 1 মোল পরিমাণ ইলেকট্রন। এখন আমি আরেকটু জিনিস দেখাই, সেটা হচ্ছে এই সোডিয়ামটা যখন ক্যাথোডে গেল, যাওয়ার পর যখন সলিড সোডিয়ামটা তৈরি করলো, তখন সেটা কিন্তু আবার মার্কারির সাথে যুক্ত হবে। এখন দেখো, আমরা তো জানি যে ইলেকট্রনের সমতা না করা পর্যন্ত কিন্তু জারণ বিজারণ হয় না। যেহেতু আমরা এখানে দেখতে পাচ্ছি 2টা ইলেকট্রন, তাই আমরা করব কি, এখানেও 2টা ইলেকট্রন বানানোর জন্য 2 দ্বারা উভয় পক্ষকে গুণ করে দেব। ফাইনালি আমরা এই যে 2টা সোডিয়ামের পরমাণুকে পেলাম, এই 2টো সোডিয়ামের পরমাণু মার্কারি বা Hg এর সাথে যুক্ত হবে, যে মার্কারিটা আমরা ক্যাথোডে ইউজ করেছিলাম, এবং যুক্ত হওয়ার পর সিম্পলি তারা NaHg তৈরি করবে। এবং NaHg যেটা আমি লিখেছি, এটাকে বলা হয় সোডিয়াম অ্যামালগাম। তো এই সোডিয়াম অ্যামালগাম তৈরি করার প্রসেসটা হচ্ছে আমাদের এই তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়া। বাট এখানে আমাদের সমতা করতে হবে, যেহেতু এখানে সোডিয়াম 2টা, তাই 2টা দিলাম, তার মানে আমাকে এখানে মার্কারি বা Hgও 2টা দিতে হবে। তো এটা নামটা আমি একটু লিখে দিই, এটা তোমাদের মনে রাখতে হবে। এই টোটাল জিনিসটার নাম হচ্ছে সোডিয়াম অ্যামালগাম। সোডিয়াম অ্যামালগাম। তো এই সোডিয়াম অ্যামালগাম তৈরি করার প্রসেসটা হচ্ছে কি, আমরা সিম্পলি ঘন NaCl এর দ্রবণ নিব, আর্দ্র NaCl এর দ্রবণ নিব, এবং একই সাথে তার ক্যাথোডটাকে Hg বা মার্কারি দ্বারা চেঞ্জ করে দেব।
এখন এখানে আমরা যে ব্যাটারির মাধ্যমে একটা এক্সট্রা এনার্জি দিয়ে তড়িৎ বিশ্লেষণ ঘটিয়েছি, সেখানে কিন্তু আমরা সিম্পলি Na প্লাস আয়নটাকে কী করেছি, মুক্ত করে দিয়েছি এবং Cl মাইনাস আয়নটাকে মুক্ত করে দিয়েছি। বাট যখন আমাদের এই Na বা সলিড সোডিয়ামটা আমাদের এই মার্কারির সাথে যুক্ত হবে, সেক্ষেত্রে কিন্তু আলাদা এক্সট্রা কোনো এনার্জি দিতে হবে না। তার মানে আমি যে ব্যাটারিটি ইউজ করেছি, সেই ব্যাটারিটা শুধুমাত্র অ্যানোডের বিক্রিয়া এবং ক্যাথোডের যে অর্ধ বিক্রিয়াটা আছে এগুলোকে তৈরি করার চেষ্টা করবে বা এগুলোকে সম্পন্ন করবে। বাট ফাইনালি যে সোডিয়াম অ্যামালগাম তৈরি করার জন্য একটা বিক্রিয়া দেখতে পাচ্ছি, যেখানে সোডিয়াম সরাসরি গিয়ে যুক্ত হয়েছে মার্কারির সাথে, এটার জন্য কিন্তু ব্যাটারি কোনো কাজ করবে না বা এক্সট্রা কোনো শক্তি ক্ষয় করবে না। তাই সোডিয়াম অ্যামালগাম যে তৈরি হচ্ছে, এই তৈরি হওয়ার প্রসেসটা হচ্ছে স্পন্টেনিয়াস বা স্বতঃস্ফূর্তভাবে। দ্যাট মিনস নিজে নিজে এটা তৈরি হয়। এটার জন্য আমাদের ব্যাটারির কোনো প্রয়োজন হয় না। সিম্পলি সোডিয়ামটা তার ইলেকট্রনটাকে হারিয়ে সোডিয়াম ধাতুতে কনভার্ট হয়, নট ইলেকট্রন হারিয়ে, আসলে ইলেকট্রন গ্রহণ করে সোডিয়াম ধাতুতে কনভার্ট হয়। ওই ধাতু সরাসরি নিজে নিজে গিয়ে মার্কারির সাথে যুক্ত হয়ে সোডিয়াম অ্যামালগাম তৈরি করে। তারপর আরেকটা এক্সেপশনাল ঘটনা দেখব, সেটা হচ্ছে আমরা একই রকমভাবে সোডিয়াম ক্লোরাইডের দুই ধরনের দ্রবণ নেব। একটা হচ্ছে শুষ্ক অথবা আর্দ্র, একটা হচ্ছে লঘু অথবা ঘন। এবং এক্ষেত্রে আমরা যে তড়িৎদ্বারটা ব্যবহার করব সেটা হচ্ছে সিলভারের তড়িৎদ্বার। তার মানে এখানে আমাদের কম্বিনেশন আসলে চারটা। আমরা শুষ্ক এবং লঘু NaCl নিতে পারি, আর্দ্র এবং লঘু NaCl দ্রবণ নিতে পারি, অথবা শুষ্ক এবং ঘন NaCl দ্রবণ নিতে পারি, আর্দ্র এবং ঘন NaCl দ্রবণ নিতে পারি। তো এখানে চারটা কম্বিনেশনের যে কোনো কম্বিনেশন নেই না কেন, আমাদের একই রকম কাহিনী ঘটবে যদি আমরা সিলভারের তড়িৎদ্বার ইউজ করে থাকি। খেয়াল করে দেখো, আমাদের সেটা হচ্ছে বিখ্যাত ছবি, যেখানে ব্যাটারির পজিটিভ টার্মিনালের সাথে আমরা একটা ইলেকট্রোডকে যুক্ত করেছি এবং নেগেটিভ টার্মিনালের সাথে আমরা আরেকটা ইলেকট্রোডকে যুক্ত করেছি। যদিও এখানে একটু ঝামেলা আছে, সেটা হচ্ছে ইলেকট্রনের দিক প্রবাহটা আসলে উল্টো দেখিয়েছে। এখানে ইলেকট্রনটা সেদিকে প্রবাহিত হবে, উল্টো দিকে দেখিয়েছে আর কি। যাই হোক, তো এখন আমাদের কাহিনী হচ্ছে কি, আমরা যে কোনো চার কম্বিনেশনে NaClকে নিব। যদি আমি NaClকে শুষ্ক অবস্থায় নিই, তাহলে নর্মালি NaClকে ভাঙলে আমরা শুধুমাত্র Na প্লাস পাবো এবং Cl মাইনাস পাবো, যেহেতু এখানে পানি নেই। বাট আমি যখন পানিটাকে ইনক্লুড করব বা আর্দ্র অবস্থায় নিব, তখন কিন্তু পানির হিসাবটাকে আমাদের নিতে হবে। তো আমরা একবারে দুইটার হিসেবেই নিচ্ছি, পানিও নিচ্ছি, NaClও নিচ্ছি। তাহলে পানির হিসাব অনুসারে পানিকে যদি আমি ভাঙি, তাহলে আমরা এখান থেকে যেটা পাবো সেটা হচ্ছে, তোমরা সবাই জানো, আমরা পাবো হচ্ছে হাইড্রোজেনের আয়ন একটা পাবো এবং হাইড্রোক্সাইডের একটা আয়ন পাবো। তো এই দুটো আয়ন আমরা পাবো। এখন যেটা হবে সেটা হচ্ছে অ্যানোড আর ক্যাথোডে কী কাহিনী ঘটবে সেটা দেখি। তোমরা তো জানো যে অ্যানোডে কী ঘটে না ঘটে। তো অ্যানোডে আমরা জানি যে জারণ ঘটে, এবং ক্যাথোডের যে কথাটা বলছি, সেই ক্যাথোডের মধ্যে কিন্তু বিজারণ ঘটে। এবং তোমাদেরকে এখানে আর একটা এক্সট্রা বিষয় জানতে হবে, যেটা তোমরা অলরেডি জানো, সেটা হচ্ছে অ্যানোড কিন্তু ক্ষয়প্রাপ্ত হয় আর ক্যাথোড কিন্তু পুরু হয়, তাই না? এটাও তোমরা জানো। তার মানে অ্যানোডের ক্ষয় হয় এবং ক্যাথোডটা বেসিক্যালি পুরু হতে থাকে কোনো একটা তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে। এখন আমি যদি পানি সহ চিন্তা করি, তাহলে আমাদের অ্যানোডে কারা কারা যাবে? অ্যানোডে অবশ্যই নেগেটিভ চার্জ যাবে, দ্যাট মিনস ক্লোরিন মাইনাস যাবে এবং OH মাইনাস যাবে। এই দুটো জিনিস কিন্তু অবশ্যই অ্যানোডে যাবে। ক্যাথোডে কারা যাবে? অবশ্যই পজিটিভ চার্জ যাবে, যেহেতু সেটা ব্যাটারি নেগেটিভ টার্মিনালের সাথে যুক্ত। তো Na প্লাস যাবে এবং হচ্ছে H প্লাস যাবে। কিন্তু এখানে একটা কথা আছে, কথা হচ্ছে আমি যদি ক্যাথোডের দিকে তাকাই, খেয়াল করে দেখো, আমরা ক্যাথোডের মধ্যে Na প্লাস পাচ্ছি, আবার H প্লাস পাচ্ছি। কিন্তু আমি বলেছিলাম শুরুতেই যে আমাদের অ্যানোডটা হচ্ছে সিলভারের তৈরি এবং ক্যাথোড যেটা সেটা হচ্ছে সিলভারের তৈরি। তার মানে আমরা অ্যানোড এবং ক্যাথোড এই দুটো তড়িৎদ্বারকে সিলভারের তৈরি পদার্থের মাধ্যমে তৈরি করেছি। এবং আমরা যদি ক্যাথোডের বিবেচনা করি যে ক্যাথোডে গিয়ে সোডিয়ামটা বিজারণ হবে নাকি হাইড্রোজেনটা বিজারণ হবে, সেটা কে নির্ধারণ করবে? অবশ্যই তড়িৎ রাসায়নিক সিরিজ যেটা ছিল সেটা। তো এখন আমি যদি তড়িৎ রাসায়নিক সিরিজে চলে যাই তোমাদেরকে দেখানোর জন্য, খেয়াল করে দেখো, আমাদের এখানে কিন্তু হাইড্রোজেন এবং সোডিয়াম এই আয়নের একদম নিচে কিন্তু সিলভারের অবস্থান, এবং আমাদের অ্যানোড ক্যাথোড দুইটি কিন্তু সিলভার দিয়ে তৈরি। তার মানে আমি যদি ক্যাথোডের কথা বলি, সেখানে সোডিয়ামও বিজারণ হবে না, হাইড্রোজেনও বিজারণ হবে না। তাদের চেয়ে যে নিচে বসে আছে সিলভার আয়ন, এটা বিজারিত হবে, মানে বিজারণ ঘটবে তার। তার মানে আমি যদি এখানে দেখাই তোমাদেরকে, তাহলে দেখতে পাচ্ছ আমাদের এখানে একটা আয়ন কিন্তু কাজ করতে পারে, সেটা হচ্ছে সিলভার আয়ন। তো এটা হচ্ছে একটা এক্সেপশন। আবার একইভাবে অ্যানোডে যখন জারণ হবে বা ক্ষয় হবে, সেখানে ক্লোরিনও কাজ করবে না, বা হাইড্রোক্সাইড যে আছে সেও কিন্তু ক্ষয় হবে না বা কাজ করবে না। এখানে কাজ করবে একই রকমভাবে সিলভার, দ্যাট মিনস সিলভার আয়ন কাজ করবে। কীভাবে হবে আমি একটু বলি।
একদম ভালো করে এটা খেয়াল করো, তাহলে সারা জীবন মনে থাকবে। সেটা হচ্ছে আমাদের অ্যানোড থেকে আমরা শুরু করি। আমরা জানি অ্যানোড কিন্তু ক্ষয়প্রাপ্ত হয়, তার মানে আমি দেখতে পাচ্ছি অ্যানোডটার মধ্যে শুধুমাত্র সিলভার আছে, যেটাকে আমি রেড কালারে রেখেছি। তাহলে এই যে রেড কালারের একটা সিলভার, এটা দিয়ে অ্যানোড তৈরি, তার মানে এটা কি সলিড অবস্থায় আছে। এখন এই সলিড অবস্থায় থাকা সিলভারটা ক্ষয় হয়ে যাবে বা ভেঙে যাবে, এবং যখন সিলভারটাকে আমি ভাঙবো তখন সে সব সময় সিলভার আয়ন তৈরি করবে। সিলভার ভেঙে অন্য কিছু তৈরি হবে না, যেহেতু এটা একটা মৌলিক পদার্থ, তাই সে আয়ন তৈরি করবে। আর আয়ন তৈরি করার প্রসেস হচ্ছে কি, আমরা একটা সিলভার থেকে যদি একটা ইলেকট্রনকে বিয়োগ করি বা সরিয়ে দিই, তখন আমরা সিলভার পজিটিভ আয়নটা পাবো। কেননা সিলভার কখনো নেগেটিভ আয়ন তৈরি করতে পারে না, এটা সবসময় পজিটিভ আয়ন তৈরি করে। তো এটা হচ্ছে আমাদের অ্যানোডের ঘটনা। এখন অ্যানোডের মধ্যে যে ইলেকট্রনটা ছেড়ে দিয়েছে সিলভার, সেই ইলেকট্রনটা কোন দিকে যাবে? অবশ্যই উপরে উঠে যাবে, কেননা ব্যাটারির পজিটিভ টার্মিনালটা হচ্ছে এখানে, তাই ব্যাটারির পজিটিভ টার্মিনাল দিকে ইলেকট্রনটা চলে যাবে। আর বাকি যে Ag+ আয়নটা আছে, এই আয়নটা সরাসরি পড়ে যাবে আমাদের এই তড়িৎ বিশ্লেষণের মধ্যে। তার মানে তড়িৎ বিশ্লেষণের মধ্যে আমরা এখন যাকে পাবো সেটা হচ্ছে Ag+ আয়নকে পাবো। আবার ব্যাটারি নেগেটিভ টার্মিনালের সাথে আমাদের ক্যাথোডটা যুক্ত, তার মানে ক্যাথোডটা অলরেডি নেগেটিভ চার্জ যুক্ত। তো এই যে এখানে সিলভার আয়নটা পড়ে গেল, ক্যাথোড মানে অ্যানোড থেকে ক্ষয়প্রাপ্ত হয়ে সেটা আকর্ষিত হয়ে আমাদের ক্যাথোডের দিকে চলে যাবে, কেননা Ag+ হচ্ছে পজিটিভ আয়ন এবং ক্যাথোড হচ্ছে কি নেগেটিভ চার্জযুক্ত ইলেকট্রোড বা তড়িৎদ্বার। তো যখন সিলভারটা আমাদের এই ক্যাথোডের কাছে যাবে তখন দেখো কি ঘটে। তার মানে ক্যাথোডের কাছে গেল আমাদের সিলভার আয়নটা গেল দ্রবণ থেকে। তখন ক্যাথোডটা যেহেতু নেগেটিভ চার্জযুক্ত, তার মানে ব্যাটারি নেগেটিভ টার্মিনাল থেকে অনেকগুলো ইলেকট্রন কিন্তু এই ক্যাথোডে এখন আসছে। তো ওই সমস্ত ইলেকট্রনের মধ্যে থেকে একটা ইলেকট্রনকে গ্রহণ করে নেবে দ্রবণের মধ্যে থাকা সিলভার আয়ন, এবং ওই সিলভার আয়নটা যখন ক্যাথোডের কাছে যাবে তখন সে ইলেকট্রনটা গ্রহণ করলো। আর ইলেকট্রন যদি গ্রহণ করে সেটাকে আমরা কি বলি? বিজারণ বলি। এজন্য আমাদের ক্যাথোডে কিন্তু বিজারণ ঘটে। ফাইনালি সে তখন সিলভার ধাতু হিসেবে রূপান্তর হবে, এবং এই সিলভার ধাতুটা কোথায় জমা হবে? জাস্ট ক্যাথোডের এই চারপাশে এভাবে জমা হবে। এই জন্য আমি বললাম যে ক্যাথোডটা কিন্তু একটা সময় পুরো হয়ে যায় আর অ্যানোডটা কিন্তু ক্ষয়প্রাপ্ত হয়। তো আমি এখানে ছোট্ট করে একে দেখিয়ে দিলাম যে এই ক্যাথোডের চারপাশে কিন্তু আস্তে আস্তে দ্রবণ থেকে আসা সিলভার আয়নগুলো ইলেকট্রন গ্রহণ করে করে সলিড সিলভারে কনভার্ট হবে। তার মানে আমাদের এখানে অ্যানোডের মধ্যে ক্লোরাইড এবং মানে ক্লোরাইড আয়ন এবং হাইড্রোক্সাইড আয়ন কেউই কাজ করবে না। আর ক্যাথোডের মধ্যেও কিন্তু সোডিয়াম আয়ন এবং হাইড্রোজেন আয়ন কেউই কাজ করবে না। কাজ করবে কি শুধুমাত্র সিলভার অথবা সিলভার আয়ন। তো আমরা ক্যাথোডের বিক্রিয়া দেখলাম, অ্যানোডের বিক্রিয়া দেখলাম, এবং এই দুইটা বিক্রিয়া আসলে এই চারটা কেসের জন্যই ঘটে থাকে। দ্যাট মিনস তুমি যদি শুষ্ক এবং লঘু নাও NaCl তাও ঘটবে, শুষ্ক এবং ঘন যদি নাও তাও ঘটবে। দ্যাট মিনস এভাবে যদি নাও তাও ঘটবে, আর্দ্র এবং লঘু যদি নাও তাও ঘটবে, আর্দ্র এবং ঘন যদি নাও তাও ঘটবে। প্রত্যেকটা সিচুয়েশনের জন্য আমাদের সেম অ্যানোড এবং ক্যাথোডের বিক্রিয়া ঘটবে। এখন দেখো তো, আমাদের অ্যানোডটা যদি ভেজাল হতো তাহলে কি হতো? ধরো আমি একটা অ্যানোড বানিয়েছি, সেখানে সিলভারের সাথে কিছু ভেজাল আছে, দ্যাট মিনস কিছু ভেজাল আছে। তখন এই ভেজালটা কিন্তু থেকে যেত, তাই না? অ্যানোডের মধ্যে কিন্তু এই ভেজালটা থেকে যেত, বাট পিওর যে সিলভার আয়নটা আছে সেটা কিন্তু ক্ষয়প্রাপ্ত হয়ে দ্রবণে চলে আসতো। এবং আমি যদি ক্যাথোড হিসেবে একদম পিওর সিলভারকে দিয়ে রাখি, তখন কিন্তু দ্রবণ থেকে সিলভার আয়নগুলো গিয়ে ক্যাথোডে জমা হতো সিলভার ধাতু হিসেবে। তখন আমরা ক্যাথোডকে একটা পিওর বা একদম বিশুদ্ধ সিলভারের একটা ভাণ্ডার হিসেবে পেতাম। এবং অ্যানোডটা ক্ষয়প্রাপ্ত যেহেতু হচ্ছে, তার মানে অ্যানোডের মধ্যে শুধুমাত্র ভেজালগুলোই থাকবে, জাস্ট সিলভার আয়নগুলো ভেঙে ভেঙে পড়বে দ্রবণের মধ্যে। তো এই পদ্ধতিতে বেসিক্যালি আমরা পিওর ধাতু বা বিশুদ্ধ ধাতুকে সেপারেট করে থাকি। দ্যাট মিনস তুমি যদি কোনো একটা অবিশুদ্ধ ধাতু থেকে বিশুদ্ধ ধাতুকে নিয়ে আসতে চাও বা সংরক্ষণ করতে চাও, তখন তোমার অ্যানোডটাকে দিতে হবে ওই অবিশুদ্ধ ধাতু হিসেবে এবং ক্যাথোডটাকে দিতে হবে বিশুদ্ধ ধাতু হিসেবে। তাহলে এখান থেকে আমরা একটা জিনিস কনফার্ম হলাম, যদি আমরা ধাতুকে পিওর বা বিশুদ্ধ করতে চাই, তখন আমাদের যে অ্যানোডটা রয়েছে সেই অ্যানোডটাকে আমরা ইমপিওর বা হচ্ছে ভেজালযুক্ত করে দিব। এবং আমরা যদি ক্যাথোডের দিকে তাকাই, তাহলে সেই ক্যাথোডটাকে পুরোপুরি পিওর করে রাখবো, যাতে তার উপর পিওর ধাতুগুলো এসে জমা হয়। তাহলে আমি তোমাদের জন্য এই কেসটাকে এক্সেপশনাল রাখলাম। যদি তুমি কখনো সোডিয়াম ক্লোরাইড নিয়ে কাজ করো, অথবা ম্যাগনেসিয়াম ক্লোরাইড বা অ্যালুমিনিয়াম ক্লোরাইড যেটাই হোক না কেন, তাদেরকে নিয়ে যদি কাজ করো, প্রত্যেকটা ক্ষেত্রে আমি যদি তড়িৎদ্বার হিসেবে দুটো তড়িৎদ্বারকে সিলভার হিসেবে রাখি, তবে আমাদের ক্যাথোড এবং অ্যানোড দুইটার মধ্যে ঠিক এই ধরনের ঘটনা ঘটবে বা বিক্রিয়া ঘটবে।
এবার ওয়েডিমির পক্ষ থেকে তোমাদের জন্য থাকছে দারুণ কিছু সারপ্রাইজ, যার প্রথমটা হচ্ছে ডিজিটাল লাইব্রেরি। আমাদের এই লাইব্রেরির লিঙ্ক তুমি পেয়ে যাবে এই ক্লাসের ডিসক্রিপশন বক্সে, যেখানে আমাদের প্রত্যেকটা ক্লাসের লিঙ্ক এবং নোটগুলো পেয়ে যাচ্ছ কেবলমাত্র এক ক্লিকই। তুমি তোমার পছন্দের মতো যে কোনো সাবজেক্টের ক্লাস করতে পারবে এই লাইব্রেরি থেকে, যে কোনো ক্লাসের নোট তুমি ডাউনলোড করতে পারবে দেশের অন্যতম এই বড় ডিজিটাল লাইব্রেরি থেকে। এরপর তোমাদের জন্য থাকছে আমাদের বেস্ট রিসোর্স থেকে তৈরি করা ক্লাসগুলো, যেখানে আমরা বিশ্বের টপ লেভেলের বইগুলো ফলো করে তোমাদের জন্য ক্লাসগুলো বানিয়ে থাকি। সেই সাথে আমাদের অনেকগুলো অফিসিয়াল বই আছে, যার মধ্যে হাজারো প্রবলেমগুলো নিয়ে আমরা তোমাদের জন্য ক্রাশ চ্যালেঞ্জগুলো বানাই, যেগুলো আমরা ধরে ধরে তোমাদেরকে সলভ করাই। তারপরে তোমাদের জন্য থাকছে হচ্ছে আমাদের পেইড কোর্সের সুযোগ, যেখানে তোমরা ফ্রি ক্লাসগুলোতে এত পরিমাণ সুযোগ পাচ্ছ, এবং সেখানে পেইড কোর্সগুলো তোমাদের জন্য, তোমাদের প্রিপারেশনের জন্য অনেক বেশি পরিমাণ ইম্পর্টেন্ট, যেগুলো তোমাদের প্রিপারেশনগুলোকে এক্সট্রা একটা লেভেলে নিয়ে যাবে। আমাদের পেইড কোর্সগুলো সম্পর্কে ডিটেলস জানার জন্য তোমরা আমাদের এই ক্লাসের ডিসক্রিপশন বক্সে যেতে পারো। সেখানে আমাদের অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক পেয়ে যাবে, এবং সেখানে গিয়ে তোমরা জানতে পারবে আমরা বছরের কোন সময়টাতে কোন ধরনের কোর্সগুলো রানিং করাচ্ছি এবং কোন ধরনের কোর্সগুলো আমরা পরবর্তীতে লঞ্চ করব। এরপরে তোমাদের জন্য থাকছে আমাদের স্টুডেন্ট কমিউনিটি। তোমরা সেখানে জয়েন করতে পারো। আমাদের অফিসিয়াল ফেসবুক পেজের লিঙ্ক হচ্ছে facebook.com/oedemy, এবং তোমরা চাইলে আমাদের ফেসবুক গ্রুপেও জয়েন করতে পারো। গ্রুপের লিঙ্ক হচ্ছে facebook.com/groups/oedemy। তারপর তোমাদের জন্য থাকছে আমাদের ক্লাস এবং কোর্স নিয়ে সমস্ত আপডেট খবর জানার প্রসেস। তার জন্য তোমাকে জয়েন করতে হবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে, এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক হচ্ছে t.me/oedemy। এখানে জয়েন করলে তোমরা আমাদের প্রতিদিনের ক্লাসের খবরগুলো পেয়ে যাবে। কোন দিন কোন কোর্সটা আমরা লঞ্চ করছি, কোন কোর্সটা বর্তমানে রানিং আছে, কোন কোর্সটাতে তুমি ভর্তি হতে পারবে, সমস্ত ধরনের খবর তোমরা জেনে যাবে আমাদের এই টেলিগ্রাম চ্যানেল থেকে। তাহলে এখনই জয়েন করে ফেলো t.me/oedemy এখানে গিয়ে। ফাইনালি আমি তোমাদেরকে আমার পরিচয়টা দিয়ে নিই। আমি হচ্ছি ইমতিয়াজ, এবং আমি একই সাথে ওয়েডেমি, ক্রাশ ইঞ্জিনিয়ারিং এবং ক্রাশ কোডিংয়ের ফাউন্ডার হিসেবে কাজ করছি, যেখানে ওয়েডেমিতে আমি তোমাদেরকে এখন পড়াচ্ছি। ক্রাশ ইঞ্জিনিয়ারিংয়ে আমি ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টদেরকে পড়িয়ে থাকি, এবং ক্রাশ কোডিংয়ে আমি বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নিয়ে স্টুডেন্টদেরকে পড়িয়ে থাকি। এবং আমি মোটামুটি 10 বছর ধরে টিচিং এক্সপিরিয়েন্সের সাথে যুক্ত, এবং এই 10 বছর আমি মোটামুটি অনলাইন এবং অফলাইনে 5 লাখেরও বেশি স্টুডেন্টদেরকে পড়িয়েছি। আর আমার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড হচ্ছে বিএসসি কমপ্লিট করেছি ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং নিয়ে, এবং এমএসসি কমপ্লিট করেছি বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে।